ওয়েলকাম টু ম্যাথ 3 সার্জারি ক্লাস। সার্জারি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো সবাই দ্রুত জয়েন করো আমাদের ক্লাসে। আমি দেখতে চাই তোমরা কে কে আসছো আমাদের ক্লাসে। আজকের ক্লাসটা মূলত দুইটা পার্ট হবে, কিন্তু ক্লাস হবে অবশ্য, তবে ক্লাসের মাঝে হালকা একটু আমরা বিনোদন করব। বিনোদন বলতে যেরকমটা অনুষ্ঠান হয় আর কি, সেরকম টাইপের একটু অনুষ্ঠান হবে। আমরা একটু দেখি সবাই আমাকে দেখতে পাচ্ছে কিনা আমি একটু দেখে নেই। আর হচ্ছে শেয়ারটা সবাই দ্রুত করো, শেয়ার এমনিতেই করবা কারণ এখন এই প্রোগ্রামটা শুরু হবে আমাদের, কিন্তু ক্লাস হবে অবশ্য, তবে ক্লাসের মাঝে ওকে। সো আমি হচ্ছে বেশি কথা না বলে আবারও কথাগুলো বলতে হবে, কারণ হচ্ছে স্টুডেন্ট এখন অনেকে জয়েন করেনি। ওকে, 1 2 3 4 5 তোমরাও হচ্ছে শেয়ার করতে থাকো। যে বেশি শেয়ার করবে সেই বিজয়ী। আজকে আমরা সেই অনুষ্ঠানটি প্রথমে করব, মজার একটা অনুষ্ঠান হবে। প্রথম সেমিস্টার কারা কারা আছে সবাই একটু কমেন্ট করো, শুরু করে দাও। প্রথম সেমিস্টারদের আজকে রেজাল্টটা হবে সুন্দর। বিজয়ীর নামটা আমার সামনে আছে। খুব অল্প কয়েক পার্থক্যের জন্য আরও কয়েকজন বিজয়ী হতে পারেনি, তারাও অনেক ভালো শেয়ার করছে। পাইথন প্রোগ্রামিং, প্রবলেম সলভ, পাইথন আর্মি, ফার্স্ট সেমিস্টার সবগুলো গ্রুপেই মারিয়ে দিচ্ছে শেয়ার। দেখি তোমরা আমার চেয়ে বেশি শেয়ার করতে পারো কি না। ওকে, কে কোথা থেকে দেখতেছো? প্রথম সেমিস্টাররা দ্রুত কমেন্ট করো এবং থার্ড সেমিস্টাররা দ্রুত কমেন্ট করো। দুইজনেরই আজকে হচ্ছে ক্লাসটা মূলত একজনের জন্য অনুষ্ঠান, আরেকজনের জন্য ক্লাস। তো আমরা বিনোদন পাচ্ছি প্লাস হচ্ছে ক্লাসও পাচ্ছি। তো সবাই দ্রুত জয়েন করো, সবাই তোমাদের বন্ধুদেরকে একটু নিয়ে আসো, সবাই ফটাফট নিয়ে আসো, ফটাফট শেয়ার করা শুরু করে দাও। যত বেশি শেয়ার তত বেশি কিন্তু আপনাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আজকের প্রোগ্রামটা হবে কিন্তু আমাদের থার্ডদেরকে নিয়ে। কাকে নিয়ে? তৃতীয়তে যারা আছেন তাদেরকে নিয়ে আজকের হচ্ছে প্রোগ্রামটা আমাদের। তো তাড়াতাড়ি আসো তোমরা সবাই, আমিও শেয়ার করতে থাকি, দেখি আমিও বিজয়ী হতে পারি কিনা আপনাদের মতো। আর যারা আসছো আমার এখানে সবাই থাকো কিন্তু। প্রথম সেমিস্টারে কালকে যারা শেয়ার করছিল অনেক বেশি, তাদের নাম ঘোষণা করা হবে। সবাই কমেন্ট করা শুরু করে দাও, তোমাদের বন্ধুদেরকে ডাকা শুরু করে দাও। বিজয়ী কে হচ্ছে আমাদের? অলরেডি আমাদের অর্ধশতাধিক স্টুডেন্ট পার হয়ে গেছে কিন্তু অলরেডি। তো তোমরা সবাই কমেন্ট করা শুরু করে দাও। জি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা সালাম দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। ওকে, অনেকেই অনেক পলিটিং থেকে দেখতেছো আমাকে। জি ওয়ালাইকুম আসসালাম। অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা এখনও 100 হয়নি, বাট শেয়ারের সংখ্যা 100 অলরেডি হয়ে গেছে। সো দ্রুত শেয়ার করো। শেয়ারকারীর জন্য থাকতেছে সামনে ফোর্থ সেমিস্টারে আপনাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি, যারা থার্ডে আছেন। আর কালকে যারা শেয়ার করছেন তাদের আজকে রেজাল্ট হবে। আমি রেজাল্টের বিজয়ীর নাম ঘোষণা করব, তবে নাম ঘোষণার আগে আমি আরও দেখতে চাই যে এখানে সবাই জয়েন করুক, তারপরে আমি বিজয়ীর নাম ঘোষণা করব। আজকে আমাদের দুইটা ভাগে বিভক্ত হবে। প্রথমে আগে বিনোদনটাই লিখে নেই, যে প্রথমে হচ্ছে পার্ট বিনোদন পার্ট।
তো আমাদের বিশেষ বা প্রধান অতিথি হিসেবে তোমাদের মাঝে আমি উপস্থাপন করব আমাদের সেই সাব্বির ভাইয়াকে। সে আমাদের বিজয়ীর নাম ঘোষণা করবে। তো সাব্বির ভাইয়া আমাদের সামনে একটু আসেন, আমরা আপনাকে স্বাগতম জানাই। তো বিজয়ীর নাম ঘোষণা করবে আমাদের প্রধান অতিথি, তোমাদের সবার প্রিয় সাব্বির ভাইয়া। তো সাব্বির ভাইয়াকে আমি সামনে আনতেছি। আর যারা থার্ড থেকে দেখতেছো তারা থার্ডে থাকো, আজকের বিজয়ীর নাম দেখো এবং তোমরাও শেয়ার করো ওদের মতো করে। ছোট মানুষ ওরা, অনেকটা ভালো শেয়ার করছে এবং কালকে ওরা আলহামদুলিল্লাহ অনেকজন স্টুডেন্ট, 200 জনের মতো স্টুডেন্ট ক্লাস করতেছিল লাইভে। সো আমি সত্যি তাদের নিয়ে অনেক গর্ববোধ করতেছি। তোমরাও থার্ডে আমার স্টুডেন্ট আসো কিন্তু 500 জনের মতো। সো থার্ডে 500 জন, হ্যাঁ সবাই আসো, ক্লাস করো সবাই। তো এখন আমাদের প্রধান অতিথি তোমাদের সামনে এসে গেছে, আমাদের সাব্বির ভাইয়া। আসসালামু আলাইকুম সকলকে, কী অবস্থা সবার? পড়াশোনা কেমন চলছে সবার? তো তোমরা জানো যে গতকাল আমাদের একটা লটারি বলবো, এটা এক প্রকার লটারি। তো এখানে যারা মোটামুটি শেয়ার করছো সবাই, সবার মধ্য থেকে একজন ভাগ্যবতী বা ভাগ্যবান সিলেক্ট করা হয়েছে। এখন আমরা সেই নামটি ঘোষণা করব তোমাদের মাঝে। তোমরা অনেক অধীর আগ্রহে বসে আছো। আচ্ছা, আমরা কি নামটা এখন ঘোষণা করব? আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি আরও কিছু শেয়ার করো। হ্যাঁ, তোমরা যত শেয়ার করবা তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু থাকবে, অপেক্ষা করতেছে। তোমরা দ্রুত শেয়ার করো। তোমরা দ্রুত শেয়ার করো। হ্যাঁ, তোমরা যত বেশি শেয়ার করবা তোমাদের জন্য ভালো কিছু থাকবে। শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। আমি এখানে 200 জনকে দেখতে চাই। 200 জন হওয়ার পর হচ্ছে আই হোপ আমি রেজাল্টটা পাবলিশ করে দেব। আমি প্রথম সেমিস্টারদেরকে দেখতেছি না, যারা মূলত ফার্স্ট হয়েছে আর কি, তাদেরকে আমি দেখতেছি না। যারা ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো আর কি, তাদেরকে দেখতেছি না। তো তোমরা কোথায় সবাই? তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। দ্রুত জয়েন করো, দ্রুত ক্লাসে জয়েন করো। আজকে কিন্তু কারেন্ট যায়নি, বাট কারেন্টটা যে কোনো মুহূর্তে আবার যেতেও পারে। কারেন্ট গেলেও আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ থাকবে। তো থার্ডে এখানে তোমরা কারা কারা আসো একটু থার্ডেরগুলো একটু কমেন্ট করো। তো আমি থার্ডের নামগুলো বলবো, কিন্তু যারা যারা থার্ডে দেখতেছো শুধুমাত্র থার্ড সেমিস্টার হতে, তাদের নামগুলো একটু বলবো, তারা একটু কমেন্ট করো সবাই। থার্ডে কারা কারা আসো, থার্ডেরগুলো কমেন্ট করা শুরু করে দাও। আচ্ছা, এখানে ভাইয়া ওয়েদার অনেক খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ ক্লাস করতে পারবো। তাই নাকি? ঝড় বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো ওয়েদার ভালো না, আমাদের এখানে অনেক ভালো। তুমি মাহাতাব কোথা থেকে দেখতেছো? মাহাতাব, ওকে, বৃষ্টি আসো থার্ডে। আমাদের সাথে আসো আল ইমরান। ওকে, আল ইমরান আমাদের রেজাল্টটা করে দিয়েছিল, ধন্যবাদ তোমাকে। তারপরে এখানে আসো হলো তুহিন, ওকে। ফয়সাল আসো থার্ডে। আরও আসো হলো এখানে সুমাইয়া আছে, তারপরে আছে হলো তাসিন, আনিকা আক্তার, মামুন আছে। ওকে 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 আচ্ছা, অনেকেই দেখতেছি। মাহিন আছে, ইলমা আছে, ঠিক আছে, তহিদুল আছে, মেহেদি আছে। ওকে, যাই হোক, তো থার্ডে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আসো। আর ফার্স্টের কারা কারা আসো? কারণ আজকে তো রেজাল্টটা হচ্ছে ফার্স্টের রেজাল্ট, তাই না? তো ফার্স্ট সেমিস্টারে যারা কালকে শেয়ার করছিলা তাদের আমি নামটা বলে দিচ্ছি এখন। তো তোমরা যদি কেউ কারো বন্ধু হয়ে থাকে, যদি সে বন্ধু হয়ে থাকে, তাহলে তাকে তোমরা জানাই দিবা যে বিজয়ীটা হচ্ছে কে, ঠিক আছে? তো আমরা হচ্ছে বিজয়ীর নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, বিজয়ীর নামটা হচ্ছে, আমি একটু তোমাদের প্রধান অতিথির সাথে একটু ডিসকাশন করে নিই যে বিজয়ী কে। It's 7:39 p.m. 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 7:39 p.
আচ্ছা, সো আমার বিজয়ীকে বোঝাই দেওয়া শেষ প্রধান অতিথিকে। এখন প্রধান অতিথি আপনাদেরকে বিজয়ী ঘোষণা করবে, আপনাদের বিজয়ীর নাম। আচ্ছা, তাহলে আমরা বিজয়ীর নাম প্রকাশ করতেছি। হ্যাঁ, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে ইনশাল্লাহ। তো আমি আবারও বলে রাখি আমাদের বিজয়ী আসলে নির্বাচনটা কিভাবে হয়েছে। আমরা শেয়ার করি, অনেকে টাইমলাইনে শেয়ার করি, অনেকে গ্রুপে শেয়ার করি, আবার অনেকে মেসেঞ্জারে শেয়ার করি, বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করে থাকি, তাই না? আচ্ছা, এই যে শেয়ারগুলো করা হয়েছিল, আমরা সবগুলো শেয়ার একত্রে করে আমরা দেখেছি যে আসলে কারা কারা সব থেকে বেশি মেসেঞ্জার গ্রুপে বলো বা মেসেঞ্জার ইনবক্সে বলো বা হচ্ছে ফেসবুক গ্রুপে বলো, সব ক্ষেত্রেই মানে সব জায়গাতেই যে সমানভাবে সব থেকে বেশি শেয়ার করেছে, আমরা সেখান থেকেই বিজয়ীটা নিয়েছি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমাদের এই সব জায়গায় সর্বমোট শেয়ার আমি বিজয়ীর নাম ঘোষণা করছি। এনার নাম হচ্ছে সানিয়াত, এনার নাম সানিয়াত। তুমি যদি সানিয়াত দেখে থাকো একটু কাইন্ডলি কমেন্ট করো, তুমি ফার্স্ট সেমিস্টারের সর্বোচ্চ শেয়ারকারী এবং বিজয়ী, আজকের বিজয়ী এবং সর্বোচ্চ শেয়ারকারী সানিয়াত। সানিয়াত, তুমি যদি আমাদের লাইভটি এখন সরাসরি দেখে থাকো, তুমি কমেন্ট করতে পারো। আমরা তোমার কমেন্ট দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় আছি, তোমরা কমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, সানিয়া যদি থাকো তাহলে খুব ভালো। আর যারা যারা শেয়ার করছো অনেক বেশি কিন্তু ভাবতেছো ভাই আমরা কেন হলাম না বিজয়ী, তো তাদের একটু কথা বলে দিই। যেমন এখানে আছে অনুরায় কিন্তু অনেকগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করছে ও, বাট ও শেয়ারটা মানে কাজের হয়নি কীরকম যে ও শেয়ার করছে অনেকগুলো গ্রুপে, যেই গ্রুপগুলো আসলে পলিটেকনিকের গ্রুপ কোনো না, হয়তো অন্য রিলেটেড গ্রুপ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই গ্রুপগুলোতে আসলে অ্যাকসেপ্ট হয়নি, আমার শেয়ারটা করছে সে বাট অ্যাকসেপ্ট করেনি কেউ, তো কেউ তো দেখতেও পারবে না শেয়ার করছে ওই, তাই না? তাতে এতে তো কোনো হইল না কিছু। বাট আমার এই যে সানিয়াত যে আছে, ও যেটা করছে ও গ্রুপে শেয়ার করছে, ওরটাও হয়তো বা অ্যাপ্রুভ হয়নি, কিন্তু ও আবার একটা কাজ করছে কি যে মেসেঞ্জারেও ওর যতগুলো বন্ধু আছে সবগুলো বন্ধুকেই কী করছে শেয়ার করে দিছে, আবার হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিছে, যার কারণে দেখা যায় যে ওই বিজয়ী হচ্ছে। আবার এখানে আরও আমি নাম বলতেছি যারা পিছাই গেছিলা, সামনের বার আবারও অফার আসবে, তোমরা আবার ট্রাই করো, আমি শিখাই দেবো, ওই নিয়ে শেয়ার করবে, তাহলে ইনশাল্লাহ বিজয় হবা। এখানে আসা হলো তোমার আরফান নাথ এবং একজন হুজুরের নাম, আমি ঠিক তোমার পরবর্তীতে মেবি সেই নামটা বলছিলাম, আমি নামটা মনে নেই, তোমার নামটা আরবিতে লেখা ছিল। তোমরা দুইজনই হচ্ছে মেসেঞ্জারে অনেকগুলো শেয়ার করছো, কিন্তু তোমাদের আসলে আমি বেশি একটা কি বলে তোমার গ্রুপে শেয়ারটা খুব কম পাইছি, যার কারণে তোমরা বিজয়ী হতে পারলা না, নয়তোবা তোমরাও বিজয়ী হইতা কিন্তু, ঠিক আছে? তারপরে এখানে রয়েছে সাইয়দুর রহমান ছিলা, রিফাত ছিলা, তারপরে মেবি আরও ছিলা হচ্ছে উম্মে মেবি তোমার নাম মনে হয় উম্মে হাবিবা না কি যেন একটা নাম ছিল, বাট উম্মে তোমার নামটা শুরু হবে। তুমিও অনেক ভালো শেয়ার করছিলে গ্রুপে, দেখছিলাম, বাট তুমিও আমাদের কিন্তু স্ক্রিনশট পাঠাওনি। তুমি যদি মেসেঞ্জারে কোনো বন্ধুকে শেয়ার করে থাকো সেটার স্ক্রিনশটটা আমাদের কিন্তু পেজে দেওয়ানি, দ্যাটস ওয়াই আমরা তোমাকে সিলেক্ট করতে পারিনি। তারপরে এখানে আসো মোরসালিনও কিন্তু আমাদের ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করছিল, বাট মোরসালিনের কোনো রকমের স্ক্রিনশট আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো মানে আমাদের পেজে দেওয়ানি তোমরা, যার কারণে তোমরা বিজয়ী হতে পারলা না। অনুরায়কে আমি মেসেজ করছিলাম যে তুমি কি মেসেঞ্জারে শেয়ার করছিলে কি না, সেই মেসেঞ্জারে শেয়ার করেনি, যার কারণে অনুরায় আজকে বিজয়ী হতে পারলো না। আচ্ছা, সর্বোপরি তোমরা যারা যারা শেয়ার করছো, একটা করছো বা 10টা করছো, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া করি তোমরা অনেক দূর এগিয়ে যাও, তোমরা ভালো কাজে উৎসাহিত করো, ইনশাল্লাহ আমাদের পাশে থেকেও, আমরা তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। তোমাদের জন্যই আসলে সব কিছু করা। এই শেয়ারটা আসলে কী জন্য করতেছো বলো দেখি, কী জন্য করতেছো? আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, যা কিছু করতেছি সব কিছু তোমাদের জন্য করতেছি। এই যে তোমরা শেয়ার করে দিচ্ছ, তোমাদের মঙ্গলের জন্য করতেছো, আমরা তোমাদের জন্য আরও মানে আমরা একটা জিনিস চিন্তা করো, তোমরা আমাদের যত দূর এগিয়ে নিয়ে যাবা, আমরা আমাদের মধ্যে একটা এনার্জেটিক ফিল করব, এবং এই এনার্জেটিক ফিল থেকে আমরা কি করব, তোমাদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো সর্বদাই মনে রাখবা, ভালো কাজে অবশ্যই পাশে থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা, এবার আসো তোমাদেরকে নিয়ে কথা বলি। এবার তোমরা তার তৃতীয়তে আসো, তোমাদের প্রতিযোগিতা এখন থেকে শুরু হচ্ছে। যারা এই লাইভ কল চলাকালীন অবস্থায় বেশি বেশি করে শেয়ার করবা, বেশি গ্রুপে শেয়ার করবা, বেশি কিসে শেয়ার করবা, ফার্স্ট কন্ডিশন হচ্ছে গ্রুপে শেয়ার করবা, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যারা বেশি মেসেঞ্জারে বন্ধুদেরকে শেয়ার করবা, থার্ড হচ্ছে যারা বেশি হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে শেয়ার করে দিবা। তারা এই স্ক্রিনশটগুলো সুন্দর করে আমাদের পেজে সাবমিট করে দিবা, ঠিক আছে? অথবা আমার নিজস্ব পার্সোনাল আইডিতে দিতে পারো।
তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে তোমরা কী করে শেয়ার করতে পারো এগুলো। ওকে, কী করে শেয়ার করতে পারো এগুলো আমি একটু দেখাই দিই। হ্যাঁ, একটু কী করে শেয়ার করতে পারো একটু দেখাই দিই আমি, যাতে করে তোমাদের অসুবিধা না হয়। দেখো, এই হচ্ছে আমার ফোন, হাতের ফোনটা দেখো, এখানে ফোনটা দেখতেছো তোমরা সবাই। আমি একটু ব্যাক করি। তোমরা চাইলে এটা হচ্ছে তোমরা এই ফেসবুক থেকেও শেয়ার করতে পারো, অথবা হচ্ছে তোমরা চাইলে ফেসবুক লাইট থেকেও শেয়ার করতে পারো। ওকে, আমি মনে করো ফেসবুক লাইটে আছি, লাইট থেকে শেয়ারটা একটু ভালো বেশি করা যায়। তো তোমরা ট্রাই করবা যে ফেসবুক লাইট থেকে শেয়ার করার, ঠিক আছে? আচ্ছা, আমি মনে করো এবার ফেসবুক লাইটে আছি। হ্যাঁ, দেখো এই যে লাইটে আছি আমি, ফেসবুক লাইট। তো এই লাইটে দেখো এখানে শেয়ার করছে অলরেডি 205 জন। তো এই 205 জনের এখানে জাস্ট ক্লিক করবা, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছো শেয়ার টু ফেসবুক। প্রথমত এখানে শেয়ার করে দিবা, শেয়ার টু ফেসবুকে পোস্ট করে দিবা, তোমার একটা শেয়ার হয়ে গেল। সেকেন্ড, আবার শেয়ারে ক্লিক করার পর শেয়ার ইন এ গ্রুপ, এখানে শেয়ার করবা। শেয়ার ইন এ গ্রুপে শেয়ার করার পর দেখবে যে তোমার সামনে অনেকগুলো গ্রুপ কিন্তু ওপেন হবে। 1 মিনিট, নেট স্লো। আচ্ছা, এইটা যদি ওপেন হয়, দেখো আমার এখানে নেট স্লোর কারণে মেবি ওপেন হচ্ছে না। যদি এইটা ওপেন হয় তাহলে তোমরা কী করবা, এখানে যে গ্রুপগুলোকে দেখতে পারবে, এখানে যে গ্রুপগুলো শো করবে সেই গ্রুপগুলোতে জাস্ট শেয়ার করে দিবা, ঠিক আছে? সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিলে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ফলটা তোমরা পেতে পারো, বিজয়ী হতে পারো। এরপরে তোমরা যে কাজটা করবা, শেয়ার অ্যাজ মেসেজ। এই শেয়ার অ্যাজ মেসেজে গিয়ে তোমরা কী করবা, অবশ্যই তোমরা কী করবা, এখানে শেয়ার অ্যাজ মেসেজে গিয়ে যতগুলো শেয়ার আছে তোমার সবগুলো শেয়ার এখানে করে দিবা, ঠিক আছে? তো এখন এগুলো তোমাদের দেখানো শেষ, এখন হচ্ছে তোমাদের বাকি কাজ তোমাদের উপর নির্ভর করে, ঠিক আছে? আর যারা তোমরা এই যে শেয়ার করবা, শেয়ার করে বিজয়ী যারা হবা তাদের জন্য থাকতেছে 4th সেমিস্টারের কোর্স একদম ফ্রি। ওকে জি, 3য় পর্বের কোর্স নেওয়া যাবে। এখানে কুমার রয় লেখছো, যারা 3য় পর্বে আছেন তাদের 3য় পর্বের কোর্স চলমান আছে, আপনারা কোর্সটা নিতে পারেন। সো এখন আমরা লেকচারে চলে যাই, ক্লাসে চলে যাই, ক্লাসের টপিকে। বাট স্টুডেন্ট তোমরা এত কম সেটা আসলে আশা করিনি। তো ঠিক আছে, যেমন ইচ্ছে তেমন কর্মফল ভোগ করবেন আপনারা। আমি তাহলে একটা কাজ করব, যদি স্টুডেন্ট তোমরা কম থাকো এই লাইভটাকেই শেষ হওয়ার পর আমি প্রাইভেট করে দেবো, প্রাইভেট করে দিয়ে এটা পেইড গ্রুপে ঢুকিয়ে দেবো, তারপর দেখবো যে কেমনে তোমরা ক্লাস করো। তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি আজকে, তোমরা স্টুডেন্ট এত কম। কালকে মিনিমাম স্টুডেন্ট ছিল ওদের 100 জন, এটা ছিল হচ্ছে নর্মাল স্টুডেন্ট ছিল ওদের রেঞ্জে। বাট তোমরা এখানে 80 জন স্টুডেন্ট কেন? তোমাদের স্টুডেন্ট বাকিগুলো কোথায়? বাকি বন্ধুদেরকে শেয়ার করা শুরু করে দাও, ঠিক আছে? মেসেঞ্জারে শেয়ার করা শুরু করে দাও সবাই। কালকে কিন্তু আমাদের শেয়ার সংখ্যা ছিল 1K, 1.1K শেয়ার ছিল। আজকেও যেন শেয়ার হয়ে যায় 1K, ঠিক আছে? তো বিনোদন পার্ট আমাদের শেষ। আমি এখানে বিজয়ীর নামটা লিখে দিচ্ছি, বিজয়ী আমাদের পেজে যোগাযোগ করবা। বিজয়ীর নাম হচ্ছে সানিয়াত। ওকে, আর 3য় পর্বে যারা কোর্স নেবেন তাদের উদ্দেশ্যে এখানে লিখে দিই, আজকের ক্লাস ম্যাথ ফ্রি। 3য় পর্বের কোর্স ফি বর্তমান অফার অনুযায়ী 699 টাকা। পেমেন্ট করতে হবে বিকাশ বা হচ্ছে নগদে। 01921214910। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়ালি আমি যে সাজেশনটা দিয়েছিলাম তার উপর বেস করে, এবং আজকের ক্লাসটাতে আমি মোটামুটি তোমাদেরকে 36 মার্ক, যেটা তোমাদের আর কি দরকার 5 মার্ক, সেই মার্কটা মিনিমাম হচ্ছে কনফার্ম করে দেবো। আর তোমরা যারা এখানে ভালো স্টুডেন্ট আছো তাদের আশা করি যে একদম সেই লেভেলের যে মেগা ক্লাস দরকার 6-7 ঘন্টার, সেটা আশা করি প্রয়োজন নাই। কারণ দেখো, 2nd সেমিস্টারে আমি যে মেগা ক্লাসটা নিয়েছিলাম 6.5 ঘন্টার, সেই মেগা ক্লাসে ক্যালকুলাস ছিল। ক্যালকুলাস একটা কঠিন পার্ট ছিল তোমাদের জন্য, কিন্তু এখানে পরিমিতির যে পার্ট 1 থেকে 9 অধ্যায়, এগুলো আশা করি কঠিন কিছুই না। এগুলো তোমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসতেছো।
দ্যাটস ওয়াই আমাদের থার্ডের মেগা ক্লাসটা অতটাও বড় হবে না, আর যদি বড় হইতো সেটা আসলে আমরা হয়তো বিবেচনা করে দিয়ে দিতাম, কিন্তু আসলে মনে হয় না অত বড় করার দরকার আছে। এখন তোমাদের যে আমি কাজটা করব, প্রথমত হচ্ছে তোমাদের কিছু অধ্যায় আমি বেছে নেব, ওই কিছু অধ্যায় আমি ফার্স্ট অফ অল হচ্ছে অতি সংক্ষিপ্ত করাবো, যে অতি সংক্ষিপ্তগুলো কনফার্ম আসে আর কি প্রায় বোর্ডে, তো ওই অতি সংক্ষিপ্তগুলো করাবো। তোমরা তো জানো সবাই যে তোমাদের এই যে ক বিভাগ মানে ক পার্ট যেটা অতি সংক্ষিপ্তের, এই ক পার্টে থাকে সাধারণত কত মার্ক? 20 মার্ক। তো আশা করি তুমি এই 20 মার্কটা কমন পাবা। অ্যান্ড এখান থেকে তোমাদেরকে আরও করাবো কিছু সংক্ষিপ্ত, কিছু রচনামূলক, যেটা আমার জানা মতে ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পাবা। তাহলে দেখা যায় মোটামুটি 30 থেকে 40 আপ করে ফেলবা তোমরা এইগুলো করেই, ঠিক আছে? তো সবাই ক্লাসে মনোযোগ দাও, এখন আমরা ক্লাসটা শুরু করি। আর তোমরা দ্রুত শেয়ার করতে পারো, সর্বোচ্চ শেয়ারকারী যারা শেয়ার করবা। ওকে, আমরা প্রথমে হচ্ছে তাহলে অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করি। আমরা অতি সংক্ষিপ্তের হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে শেষের যে অধ্যায়গুলো আছে না, শেষের অধ্যায়গুলো থেকে আমরা কয়েকটা অতি সংক্ষিপ্ত দেখে নিই। একদম আমরা শেষ থেকে শুরু করছি, কারণ প্রথমে এগুলো তো সহজ, তাই না? সহজ দিয়ে শুরু করলে আসলে অনেকের কাছে বোরিং টাইপের লাগবে, তো আমি কঠিন দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রথমে যেহেতু তোমার বেশি স্টুডেন্ট জয়েন আসো এখানে, তো আমি হচ্ছে আমাদের যে কঠিন পার্টটা আছে লাস্টের ক্যালকুলাসের, ওগুলো দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখো এগুলো আসলে লাস্টে যে অধ্যায়টা আছে 15 যে অধ্যায় আছে, এই 15 অধ্যায়টা মূলত সূত্রের উপর ডিপেন্ড করতেছে। তুমি যত ভালো এখানে সূত্র পারবা তত ভালো এগুলোতে আসলে পারদর্শী হয়ে উঠবা। সূত্র না পারবা তো এগুলো কিছু নেই, ঠিক আছে? যদি তুমি সূত্র ভালো পারো তাহলে 15 অধ্যায় ভালো করবে, ঠিক আছে? তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে 15 অধ্যায় করাবো, 15 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত করাবো, যেগুলো তুমি কমন পাবো 100%। তো 15 অধ্যায়ের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি প্রথমেই। এই সূত্রগুলো একটু মুখস্থ করবো সবাই ভালো করে। সূত্র দেখো, নাম্বার 1 সূত্রটা হচ্ছে, বই থেকেই দেখে দেই তোমাদের সূত্রগুলো। ল্যাপ্লাস, আমরা সাধারণত এল দ্বারা ল্যাপ্লাস বুঝাবো, আর এগুলোর আসলে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আশা করি কিছু নেই। ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে কোর্স নিয়ে ব্যাখ্যা ডিটেলস ক্লাসগুলো দেখতে পারো তোমরা, ঠিক আছে? এখনও অনেক সময় আছে, ক্লাস দেখতে পারো। আচ্ছা, ব্র্যাকেট না দিই, 1/s, 1 কি এস, এই সূত্রটা মনে রাখবে। এই যে 1/s কী করে হয়, এটার কিন্তু পূর্ব আমি ক্লাসে দেখাই দিচ্ছিলাম, রাইট? ওকে, এবার আসো সেকেন্ড যে তোমাকে ফর্মুলাটা শিখতে হবে সেটা হলো যে cos 80, L of cos 80, cos 80, এই সূত্রটা খুব ভালো করে পড়বা। আরেকটা হচ্ছে 3 নাম্বার L of sin 80, একটা হচ্ছে cos 80, আরেকটা হচ্ছে কি sin 80। তো cos 80-র ক্ষেত্রে আমরা সাধারণত উপরে দেব হচ্ছে s স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার, এই দুটো সূত্র। আর একটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা উপরে দেব হচ্ছে a, নিচে দেব হচ্ছে s স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার। তাই দেখো দুটা সূত্র একই, শুধু একটাতে s আছে আরেকটাতে কি আছে, a আছে। এখন এইটা মনে রাখার শর্টকাট টেকনিকটা হচ্ছে ভাইয়া দেখো কজের এখানে কি আছে, ভাইয়া কজের এখানে তো এস আছে, যার কারণে এসটা উপরে, শেষ। যদি তুমি এইটা মনে রাখতে পারো তাহলে যদি এখানে এস থাকে তাহলে এখানে এ। আমাদের সন্দেহ হবে কোথায় গিয়ে, পরীক্ষা হলে গিয়ে সন্দেহ হবে যে ভাইয়া কসের এটা সূত্রতে আমি এখানে এস দেবো নাকি সাইনের এখানে এস দেবো। যেহেতু নিচের আমার যে হর আছে সেই হরে কিন্তু একই জিনিস, এস স্কোয়ার এ স্কোয়ার এস স্কোয়ার এ স্কোয়ার, চেঞ্জ কোথায় উপরে, তাহলে এখানে এজ আছে, কীভাবে বুঝবো, কসের এখানে এজ আছে, শেষ। তাহলে এই যে 3টা সূত্র একটু ভালো করে মাথায় রাখবা। এবার আসো অঙ্কতে। অঙ্ক তাহলে কেমন আসবে ভাইয়া? অঙ্ক বলতে তোমাদের প্রথমত আমি যেহেতু অতি সংক্ষিপ্ত করাচ্ছি, অতি সংক্ষিপ্তের ম্যাথ থাকবে যে এরকম, যে ডিরেক্ট বলবে, যেমন 2015 সালে আসছিল, মেবি এটা 2021 সালে আসছিল, প্রিন্ট করতে তারা ভুলে গেছে। তো 2021 সালে বা যে কোশ্চিনটা ছিল সেটা হলো ডিরেক্ট এরকম কোশ্চিন থাকবে যে এল cos 80 ইজ ইকুয়াল হোয়াট। তো ডিরেক্ট তোমরা এটা লিখে দিবা, এটা গেল একটা বিষয়। এবার আরেকটা কোশ্চিন এরকম আছে যে সাইন 5t, সাইন কতটি 5t এর ল্যাপ্লাস রূপান্তর কত, এরকম যদি দেখো
ল্যাপ্লাস রূপান্তর কত, এইটা যদি দেখো তাই দেখো তো সাইন এ টি, এই এ যেটা দেখতেছো সেই এটা কিন্তু একটা ধ্রুবক, যেটা কিনা এই যে 5 হিসেবে এখানে গণ্য হচ্ছে। তাহলে আমাদের কোন সূত্র হবে, আমাদের 3 নম্বর সূত্রটা হবে, সাইনের সূত্রটা হবে। তাহলে আমরা সুন্দর করে প্রথমে সূত্রটা লিখবো যে এল অফ সাইন এ টি, সাইনের ক্ষেত্রে এটা কি যাবে, উপরে যাবে, এজ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা এখন বলতে পারি না যে অতএব এল সাইন 5t ইজ ইকুয়াল এর মান কত, এর মান হচ্ছে 5, এস এর মান কত, ভাই এস এর মান তো নাই, তাহলে এস এর মান যা আছে তাই থাকবে এস, আর এখানে 5 এর উপর স্কোয়ার মানে 25। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে বলতো কাইন্ডলি একটু বলো তো, সহজ না? এগুলো কিন্তু আসলে অনেক ইজি, শুধু তোমাকে এই 3টা সূত্র মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি ভাই 100% এই 3টার একটা সূত্র তোমার পরীক্ষার অতি সংক্ষিপ্ত তুমি দেখবা ইনশাল্লাহ, এবং এই 3টা সূত্র দিয়ে একটা ম্যাথ পাবা, এটা আমার বিশ্বাস যতটুকু। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকটা সূত্র লিখে দিই, এটাও কিন্তু সূত্রটা একটু হচ্ছে এরকমভাবে দেওয়া আছে যে, আমি তাহলে উপরেটা মিশাই দিই। হ্যাঁ, দেওয়া আছে হলো ঠিক এভাবে যে এল অফ টি টু দি পাওয়ার এন, 4 নাম্বার বলছে কি যে এল অফ টি টু দি পাওয়ার এন কত, এই যে কোশ্চিনটা থাকতে পারে কিন্তু। তো এই কোশ্চিনটা হচ্ছে তোমার ডিরেক্ট কী করবা, মুখস্থ করবা, এখনই মুখস্থ করা শুরু করে দাও, সবাই মুখস্থ করা শুরু করে দাও যে এল অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল এন এস টু দি পাওয়ার এন প্লাস 1, এইটা। ঠিক আছে, এটা মুখস্থ করো, ফ্যাক্টোরিয়াল এন এস টু দি পাওয়ার এন প্লাস 1। যদি কখনো দেখো যে এল অফ টি টু দি পাওয়ার এন থাকে, এটাও একটা ফর্মুলা। আচ্ছা, মোটামুটি আর তেমন কিছু নেই, আর তেমন কিছু আশা করি পড়ার প্রয়োজন নেই। আরেকটা ছোট্ট সূত্র লিখে দিই এখানে, সেটা হচ্ছে এল অফ সি। যদি কখনো এল অফ সি দেখো, মানে ধ্রুবক মান দেখো, যদি কি দেখো ধ্রুবক মান দেখো, তাহলে আমরা দেবো কি সি ডিভাইডেড বাই এস, এইটা একটা ফর্মুলা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এই যে এটা লিখলাম এই 4 নাম্বার, এই 4 নাম্বারটা দিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চিন হতে পারে। সবাই একটু ক্লিয়ার লেখো, আমি কোশ্চিনগুলো বলতেছি। এই 4 নাম্বারটা দিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চিন হতে পারে। ঠিক আছে, তাই আমি যেগুলো করাচ্ছি সেগুলোকে কেউ খামখেয়ালও করবে না। আমি কিন্তু এমনি কোনো প্রশ্ন লিখে দিই না, যা লিখে দিই সবগুলোই গুরুত্বপূর্ণ কোশ্চিন। এইটা দিয়ে আবার কীভাবে কোশ্চিন হতে পারে দেখো, 5 নাম্বারে মনে করে একটা কোশ্চিন তৈরি করলাম, এইটাও কিন্তু বোর্ডে আসা কোশ্চিন যে এইটা কত। এখন তুমি বলবো যে ভাই এটা তো কোনো সূত্র লিখে দেন নেই, এইটাই হলো এইটার সূত্র। কিভাবে দেখো, এখানে বলছে এন, তার মানে এখানে এন হিসেবে 1 কাজ করতেছে। যদি এখানে 1 কাজ করে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কী লিখতে পারি, আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি যে ভাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 লিখতে পারি না? জি ভাই লিখতে পারি, এটাই অ্যান্সার। আবার এটার পরিবর্তে থাকতে পারে কি যে ভাই 6 নাম্বার আরেকটা কোশ্চিন দেন, এল টি টু দি পাওয়ার 2, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে ভাইয়া ফ্যাক্টোরিয়াল 2 এস 2 প্লাস 1। তাহলে এখন কথা হচ্ছে দেখো, তুমি যদি বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমার সূত্র আসলে মুখস্থ করতে হবে না, অঙ্ক এমনিতেই হয়ে যাবে। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লেখো, সবার কমেন্টগুলো একটু দেখতে চাই, সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখো। আর বর্তমান সময়ে লাইভ চলাকালীন অবস্থায় আমাকে যদি কেউ মেসেজ দাও, জীবনও পাবা না, খামোখা মেসেজ দিয়ে লাভ নাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি আরেকটু জুম করে নেই তোমাদের দেখার সুবিধার্থে। আর আমাদের বোর্ডটা অনেকটা কালকে লেখার ফলে কালো হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে হয়তো লেখাগুলো একটু অস্পষ্ট দেখা যেতে পারে তোমাদের কাছে। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার লিখছেন, ভেরি গুড। তাহলে ইজি না? এগুলো কিন্তু ইজি, সবগুলো ইজি, ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ। ল্যাপ্লাস থেকে আমাদের সময় মনে হয় 2টা আসছিল, 2টা কি একটা, আমার ঠিক অতটা কোশ্চিনটা মনে নেই, কোশ্চিন পেপারটা, তবে কোশ্চিন পেপারটা অবশ্য আমার কাছে আছে, দেখি নেই। হ্যাঁ 2022 সালের কোশ্চিন এটা, হ্যাঁ 2022 সাল। আচ্ছা আমি তোমাদের একটু কোশ্চিনগুলো দেখাই দিই, কেন আসলে নীরব ভাই এত ফোকাস দিয়ে বলে, একটু যাই তোমাদের সামনে যাই একটু কোশ্চিন দেখাই দিই। এই যে দেখো কোশ্চিন, তোমাদের যদিও ভাই এগুলো কিন্তু বোর্ডে লেখা নেই, আমি কিন্তু টেকনিক্যাল বই থেকে করাচ্ছি। টেকনিক্যাল বইটা যারা নিছো তারা হচ্ছে এই যে লাস্টে গিয়ে বের করবা, এই যে মডেলগুলো বের করবা। দেখো 2022 সালের পরীক্ষার্থী, মানে আমার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে 2022 সালে এই যে এইটা
এল কস 80, দেখছো এটা ওই যে লিখে দিয়েছি সূত্র। তারপরে দেখো 2021 সালের কোশ্চিনটা আমি একটু দেখি। 21 সালে এটা আবার কোন কোশ্চিন? এটা মনে হয় 2016 প্রবিধানের কোশ্চিন, ঠিক আছে। এটা কত প্রবিধানের কোশ্চিন? 16 প্রবিধানের কোশ্চিন। তো 2022 সালের কোশ্চিনটাতে দেখলা যে ল্যাপ্লাসের কিন্তু একটা কোশ্চিন ছিল। আচ্ছা, এরপরে আমরা 14 অধ্যায়ে যাই, দেখি 14 অধ্যায়ে কি আছে আমাদের। আচ্ছা, আমরা পরীক্ষা দিয়েছিলাম কত সালে? 22 সালে না সাব্বির? 22 সালে। আমি ভাবতেছিলাম যে আমি পরীক্ষা দিয়েছি 21 সালে, সেই জন্য 21 সালের কোশ্চিন খুঁজতেছিলাম। তো 22 সালের কোশ্চিনটা, আমার কোশ্চিনটা দেখাই দিলাম তোমাদেরকে। আমার সময় আসছিল হলো এই যে এইটা cos 80, তোমাদের সময় আসতে পারে হয় এইটা নয়তো এইটা, দুটোর একটা। আর অবশ্যই এখান থেকেই সংক্ষিপ্ত রচনামূলক, এটা আপনাদের করতে হলে এই কোর্সগুলো কিনেই করতে হবে, ঠিক আছে। তো ভাই সুবিধা পেতে গেলে কিছু অবশ্যই ব্যয় করতে হবে, ঠিক আছে, কিছু পেতে গেলে কিছু ব্যয় করতেই হবে। আচ্ছা, এবার 14 অধ্যায় থেকে আমরা হচ্ছে যেটা করাবো সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ। আমাদের সমীকরণ যেগুলো আছে সেই সমীকরণগুলোকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো আসলে আমাদের কী করতে হয়? মেনটেন করতে হয়। সেই ফর্মুলায় আমাদের কিছু কী আছে? ম্যাথ আছে, যে ম্যাথগুলো আমাদের আসলে করতে হবে, ঠিক আছে। তো আমি কিছু ম্যাথ বোর্ডে লিখে দেবো, সেই ম্যাথগুলো দেখো, আশা করি কমন পাবা। জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, আমি ম্যাথগুলো হচ্ছে ভিডিও থেকে কালেক্ট করব। প্লে লিস্ট 3rd সেমিস্টার। ওকে, সো 14 অধ্যায় রৈখিক সমীকরণ। ওকে, আচ্ছা আচ্ছা দেখো, তো এখানে আমরা 14 অধ্যায়ের জন্য যে সূত্রগুলো কাজে লাগবে আমাদের অঙ্ক করতে, সেই সূত্রগুলো দেখো একটু। তার আগে হচ্ছে আমরা বলেছিলাম যে 14 অধ্যায়ের যে রৈখিক অন্তরক সমীকরণগুলো রয়েছে, সেই রৈখিক অন্তরক সমীকরণগুলোকে চেনার কিছু উপায় ছিল বা ফর্মুলা ছিল বা নিয়ম ছিল। সেই নিয়মগুলোকে আমি লিখে দিয়েছিলাম ঠিক এভাবে, যে প্রথম নিয়মটা ছিল ঠিক এরকম, যে যদি আমাদের সমীকরণটা কখনো এরকম হয় ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে পিওয়াই ইজ ইকুয়াল কিউ থাকে, যদি এরকমটা থাকে তখনই আমরা ধরে নেব কি যে আমার এই সমীকরণটা হচ্ছে কি একটা রৈখিক অন্তরক সমীকরণ। আদারওয়াইজ আমরা আরেকটাও চিন্তা করতে পারি যে যদি এই ডিএক্সটা উপরে থাকে, ডিএক্সটা কি থাকে? উপরে থাকে, আর ডিওয়াইটা নিচে থাকে, তখনও এটা অন্তরক সমীকরণ। তবে এই যে এক্স আছে না, এই এক্সটা এখানে আসবে, এই যে পি এক্স হবে ইজ ইকুয়াল কিউ হবে, হয় এইটা নয়তো এইটা। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা দেখব, সংক্ষিপ্তের ক্ষেত্রে ওইটা দেখছি, রচনার ক্ষেত্রে ওইটা, অতিসংক্ষিপ্তের ক্ষেত্রে ওইটা দেখছি, বাট রচনা যখন করছিলাম তখন আমরা এইটাকে কাজে লাগাইছিলাম, রাইট। তো আমার যেহেতু রচনা আমি এখানে করাচ্ছি না, তো আমার এইটা আপাতত লাগবে না। তোমরা মনে রাখবা যে যদি কখনো অন্তরক সমীকরণে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল পিওয়াই ইজ ইকুয়াল কিউ থাকে, সো দ্যাট ইজ রৈখিক অন্তরক সমীকরণ। এখন হয়তো বোঝনি অনেকে, সমস্যা নেই, একটু পরে বুঝতে পারবা, শুধু সূত্রগুলো দেখো। আচ্ছা, তারপরে হচ্ছে আইএফ। আইএফ কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ, কথা তো নাম শুনছেন, ওরকমই টাইপের কিছু একটা। তো এইটার হচ্ছে ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন দিবা, পি দিবা, এবার তুমি দিবা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো শেষ, আর মোটামুটি তেমন কিছু নেই, ঠিক আছে। এবার আসো ম্যাথে, এবার আসো কিসে? ম্যাথে। ম্যাথগুলো কীরকম আসবে? ম্যাথ নাম্বার 1 দেখতেছি দেওয়া আছে হলো এখানে ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার। বলছে কি যে সমীকরণের আইএফ কত, আইএফ এর মান কত, হ্যাঁ আইএফ মান কত। দেখো বেশি প্যারা খাইও না, বেশি মানে হেজিটেট হওয়ার দরকার নাই, তুমি ঠান্ডা মাথায় শুধু একটু চিন্তা করো যে ভাই তো এগুলো আবল তাবল লিখে দিল, ঠিক আছে ফাইন, যারা করনি প্রথমবার আবল তাবল লিখে দিচ্ছে তো সমস্যা নেই নাকি, তুমি জাস্ট মুখস্থ করবা, কয়েকবার লিখবা, এবার এইটার সাথে এইটা মিলাবা যে দেখো তো ঠিক হচ্ছে কিনা। আমি দেখতেছি ভাই এখানে আছে ডিওয়াই, এখানে আছে ডিএক্স, এখানেও আছে ডিওয়াই, এখানেও আছে কি ডিএক্স,
তারপরে ভাই এখানে আছে পি আর ওয়াই। পি আর ওয়াইটা কি আবার? পি আর ওয়াই বলতে সাধারণত এখানে বলছে দেখো এই যে 1 উপরে কি আছে মনে মনে একটা 1, তাহলে এই যে 1 আর নিচে আছে এক্স, তাহলে 1/xটা হচ্ছে আমার এই পি এর মান, 1/xটা হচ্ছে পি এর মান, পি এর সাথে কি আছে ওয়াই আছে, ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা হচ্ছে আমার কিউ এর মান। তাহলে দেখো তো আমার এই ফর্মুলার সাথে কি এই ফর্মুলাটা মেনটেন করে না? অবশ্যই কিন্তু মেনটেন করে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই সমীকরণটা কি একটা রৈখিক অন্তর সমীকরণ, লিনিয়ার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। তাহলে আমরা এইটার ক্ষেত্রে কি বের করব? আইএফ বের করব, ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করব। তো এখন আইএফ বের করার ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। তো ফর্মুলার জন্য দেখো কি লাগবে, ই লাগবে, এর উপরে দেখো ইন্টিগ্রেশন পি ইন্টু কি আছে ডিএক্স আছে। তো এই যে পি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আবার পাবা কোথায়? 1 নম্বর সমীকরণ থেকে বা 1 নম্বর সূত্র থেকে। তা আমি যখন সমাধান করব তখন সুন্দর করে সমাধান কীভাবে করব? খুবই ইজি, কিন্তু বেশি প্যারা খাইও না। জাস্ট তুমি দেখে দেখে লিখবা যে গিভেন, এগুলো কিন্তু সব আমি ইংলিশে করাইছিলাম কারণ ইংলিশ মিডিয়াম থেকে এগুলো করছি, সো ইংলিশটা আমার খুব ভালো লাগছে। তো গিভেন দ্য ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার। তো দেখো তো এখানকার সমীকরণটা যদি আমরা এটার সাথে তুলনা করি, কম্পেয়ার ইট উইথ, কার সাথে কম্পেয়ার করবো আমরা? ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে পিওয়াই ইজ ইকুয়াল কিউ, আমরা এটার সাথে কম্পেয়ার করব। তো যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের পি এর মানটা কত আসবে বলো? এখান থেকে তোমরাই বলো। এখানে কি কোনো ঝামেলা আছে? এইটাতে এইটা যা এইটাও তা একই জিনিস, কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে ভাইয়া এখানে আছে পি তারপরে আছে ওয়াই, দ্যাট মিনস এই ওয়াই ব্যতীত যতগুলো এখানে তুমি সংখ্যা দেখবে মান দেখবে সবগুলো হচ্ছে পি এর মান। তাহলে আমি ওয়াই ব্যতীত দেখতেছি আমার আছে হলো 1/x, তাহলে 1/x এ কার মান? 1/x এই হচ্ছে আমাদের এই যে 1/x, এই 1/x এ হচ্ছে আমাদের কার মান? আমাদের পি এর মান। ক্লিয়ার? তাহলে পি এর মান ভাই ইজিলি বের হয়ে গেল। এখানে কি তোমাকে কোনো কিছু যোগ বিয়োগ করতে হয়েছে? কোনো কিছু কিন্তু করতে হয়নি। তাহলে দেখো খুব সহজে তুমি পি এর মানটা বের করো না। এখন পি এর মানটা বের করার পর তোমার যে সূত্রটা আছে আবার লিখবা, অতএব আই এফ ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/p লিখতে পারো তুমি চাইলে, পি ডিএক্স ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। তাহলে এইটাকে সমাধান কি হবে? এখন যারা এই যে সূত্র দুটো পড়েন নেই, সেকেন্ড সেমিস্টারে সুন্দর করে ফাঁকিবাজি করে আসছেন, তাদের জন্য যে আবার দেখাই দিচ্ছি, ইন্টিগ্রেশন 1/x এর ডিএক্স কি বলো তো? ইন্টিগ্রেশন 1/x এর ডিএক্স হচ্ছে log x প্লাস সি। তাহলে আমরা এখানে কি দেব? খুব ইজিলি লিখবো যে ই টু দি পাওয়ার log x, শেষ। ই টু দি পাওয়ার কি দেবো? log x প্লাস হচ্ছে তুমি সি দিতে পারো। এখন আমরা জানি ই আর লগ কি যায়? পরস্পর কাটা যায়। তাহলে ই আর লগ পরস্পর কাটা গেলে পড়ে থাকলো কি এখন? ইজ ইকুয়াল এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই আপনি এগুলো কি লিখলেন? সোজা সোজা লিখলেন, আমার জায়গা নেই বিধায় আমি সোজা সোজা লিখছি। তোমরা এই লাইনটা লিখবা, এই লাইনের পর এই লাইনটা নিচে লিখবা, তারপরে এই লাইনটা তার নিচে লিখবা, এই লাইনটা তার নিচে লিখবা, ঠিক আছে? নিচে নিচে কিন্তু গেছে, বুঝছো কি কথা? সবাই এটা যদি ক্লিয়ারভাবে বুঝতে পারো সবাই ডান লেখো। এখন ভাই এখানে আমার বোঝার মতো কিছু নাই যে ভাইয়া 1/x থেকে log x কেমনে আসলো, এটা একটা ফর্মুলা টোটালি। বাট এই সব বিষয় তো বুঝছো নাকি, পি থেকে পি কেমনে আসলো, পিটা বের করলেই তো তোমার সূত্র বসাই দিলে হয়ে গেল। এখানে না বোঝার মতো কিছু নেই, এখানে জাস্ট তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। ভাইয়া একটু আসতে বলেন ভাই, এটা আসতে বলার ক্লাস না, আমি তো আরও জোরে বলবো, তারাও এটা আসতে বলার ক্লাস পাইছো? এই সময় আসতে বলবো আমি, মাথা ঠিক আছে কারো? তোমাদের কি মাথা ঠিক আছে? এই সময় আমি আসতে বলবো। তোমাদের অধ্যায় আছে হলো 15টা অধ্যায় শেষ করতে হবে, তো এইগুলোকে আসতে বলার সময় এখন? তোমরা যারা ফাঁকিবাজি করে আসছেন এখন তো ভাই তোমাদের কথা শুনবো না, এখন আমাদের অনুযায়ী চলতে হবে তোমাদেরকে। আমরা যেরকম করাবো সেরকমভাবে তোমাদের মেনটেন করতে হবে। এতদিন তোমাদের কথা শুনছি, এবার আর শুনবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা করব যে অঙ্কটা, সেটা একটু দেখো। এই অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে প্রথম দিকে যখন দেখবা, কিন্তু আদৌ কি আসলে কঠিন এই ম্যাথটা? আহারে সূত্রটা মিশিয়ে দিলাম। আচ্ছা হোক, সূত্রটা কি ছিল? ডিওয়াই ডিএক্স পিওয়াই কিউ, আর এখানে আইএফ কি ছিল? ই টু দি পাওয়ার পি ডিএক্স, এটা ছিল। আচ্ছা, তো এখানকার অঙ্কটা হচ্ছে ঠিক এরকম। অঙ্কটা হচ্ছে ঠিক এরকম, দেখো
2 নাম্বার ম্যাথ করাচ্ছি। ম্যাথটাতে বলছে dy dx ইজ ইকুয়াল dy dx, আচ্ছা প্লাস দিছে প্লাস y 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 10 ইনভার্স, দেখো 10 ইনভার্স, তারপর আবার নিচে ডিভাইডেড আছে, ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা দিছে বিশাল একটা। এখন এইটা দেখে স্বাভাবিকভাবে যে কোনো মানদার মাথার কিন্তু একদম হাই প্রেশার উঠে যাবে তার, এটা স্বাভাবিক বিষয়, তাই না? আমারও উঠছিল ভাই, এটা আসলে একটা জেনারেল কথা। যদি কেউ না পারে এই বিষয়গুলো, তাদের এটা হাইপার টেনশন উঠবেই, এটা স্বাভাবিক, ঠিক আছে? যদি কেউ এগুলো না পারে তাদের এটা মাথার মাঝে প্যারা দিবেই, এটা স্বাভাবিক কথা। আমারও দিছিল যখন আমি পারি নাই, কিন্তু যখন পারলাম তখন বললাম যে এটা কোনো কিছু হইল। দেখো কতটা সহজ। এখানেও কী বের করতে হবে যে সমীকরণের আইএফ ইজ ইকুয়াল হোয়াট, ইন্ডিকেশন ফ্যাক্টর, এইটা বের করতে হবে। এখন এটা সূত্র তুমি জানো না? জি ভাই জানি, পি বের করতে হবে। তো এখন তোমার যে সমীকরণটা আছে তুমি সুন্দর করে লিখবা, গিভেন, এটা কিন্তু জি, হ্যাঁ, গিভেন দ্য ডিফারেন্সিয়েশন ইকুয়েশন dy dx প্লাস y 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট, ইজ ইকুয়াল tan ইনভার্স x 1 প্লাস এক্স স্কোয়ার। কম্পেয়ার ইট, কম্পেয়ার, তোমরা যদি কেউ ইংলিশে লিখতে না পারো বাংলায় লিখবা, ঠিক আছে? তুলনা করে পাই, কার সাথে? dy dx প্লাস py ইজ ইকুয়াল কিউ, এটার সাথে তুলনা করবো। তো এটার সাথে যদি তুলনা করি, এবার তোমরাই বলো পি এর মান কত। তো সবাই কমেন্ট করো, তো আমি আর বলবো না, তোমরাই বলো পি এর মান কত আসলে। এখানে দেখে বলো পি এর মান কত, পি এর মান কত তোমরা দেখে বলো। দ্রুত বলো, দেখে বলো পি এর মান কত। একজন লিখছে খালি কেমন 1 বাই 1 প্লাস এক্স, ভেরি গুড। তারপর বাকিটা কই? 1 বাই 1 প্লাস এক্স, দেখো এখানে এই যে y এর সাথে যে মানটা থাকবে, y ব্যতীত বাকি এই যে পুরো মানটা, এই পুরো মানটাই হচ্ছে কার মান? পি এর মান। খুব ইজি বিষয় ভাই, এই যে y বাদ দাও, y বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পি এর মান। তাহলে y বাদ দিলে এখানে থাকতেছে ভাই পি এর মানটা হলো p ইজ ইকুয়াল, কারণ কি আসতেছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, শেষ। এটা হলো পি এর মান। পি এর মান বের করছো, এখন যা সুন্দর করে ফর্মুলা বসাই দাও, যে আমরা জানি আই এফ ইজ ইকুয়াল ডিএক্স। এবার সুন্দর করে আবার লিখবা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? ওকে, তাহলে এখন এইটা একটা ফর্মুলা না, এটাও কিন্তু একটা ফর্মুলা। তো ফর্মুলাটা কি একটু লিখে দিই, ফর্মুলাটা আমরা একটু লিখে দিই এখানে। তো ফর্মুলাটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, দেখো তো এই ফর্মুলাটা শিখছিলে কিন্তু তোমরা সবাই, tan ইনভার্স এক্স প্লাস সি, মনে আছে কি? যাদের ফাঁকিবাজি করছে তাদের তো কথা বাদ দিলাম, যারা পড়ে আসছেন তাদের তো মনে আশা করি মনে আসছে যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তো আমরা সুন্দর করে ওখানে tan ইনভার্স এক্স বসাই দেবো, এটাই অ্যান্সার। আমরা এখানে বসাই দেবো ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। ওকে, সো এই হলো আপনাদের ম্যাথ। আশা করি এই ম্যাথগুলো সবাই করতে পারবেন, আশা করি এই ম্যাথগুলো এখন সবাই করতে পারবেন। তো আমরা এবার হচ্ছে 14 অধ্যায় থেকে বিদায় নেব। 13 অধ্যায় তেমন কিছু অতি সংক্ষিপ্তের নাই, আমি 13 অধ্যায়টা টাচ করবো না। 13 অধ্যায়টা হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো তারা তো এগুলো দেখতে পারবাই। 13 অধ্যায়টা বিশেষ করে তোমরা লাইভ ক্লাসগুলো করিও। এখানে ফার্স্ট বললেও লাইভ ক্লাসে কিন্তু অনেক ধীরে ধীরে তোমাদের সুস্থ মাথায় বোঝানো হয়েছে, তো সেগুলো ক্লাস দেখবা, ঠিক আছে? অবশ্যই মেগা ক্লাসের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমার মেইন ক্লাসগুলো, ওই ক্লাসগুলো ভালো করে করো। এই ক্লাসগুলোতেই আমি জাস্ট হয়তো আবার দেখাই দিচ্ছি, রিপিটেড করতেছি, আমি তো আবার এখানে নতুন কিছু করাইতে আসি নাই, এগুলো করাই নাই, আমি এগুলো ক্লাসে করাই নাই, সবগুলো ক্লাসে করানো হয়েছে। তা আবার কেন করাচ্ছি? আবার এই কারণে করাচ্ছি, তোমরা বোঝো না, তোমরা হচ্ছে কি বোঝো না, বুঝছো? কেন কি হয়েছে? আসুক। তো
তো ঠিক আছে, 13 অধ্যায় আমরা মিসিং করলাম। 12 অধ্যায়তেও তেমন কিছু আশা করি নেই, এখানেও তেমনটা পড়তে হবে না। প্রকৃত অন্তরক সমীকরণ 12 অধ্যায়টা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলকের জন্য। 100% একটা সংক্ষিপ্ত রচনামূলক পাবা 12 অধ্যায় থেকে, রচনা পাবা 12 অধ্যায়। 11 অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে, 11 অধ্যায়টা দেখাই দিই। 11 অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত কম পাবা। তো চলো দেখাই দিই একটু। তো 11 অধ্যায় থেকে আমরা প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্তগুলো দেখবো হচ্ছে এরকমভাবে, কোনো সূত্র 11 অধ্যায় লাগবে না, শুধু জাস্ট তোমাদের বেসিক কয়েকটা জ্ঞান বললেই হয়ে যাবে 11 অধ্যায়টা তোমাদের জন্য। যারা এগুলা ক্লাস তো আমার আগে করছো তাদের কাছে 11 অধ্যায়টা কোনো কিছুই না। আশা করি তোমরা এই যে মাত্রা নির্ণয়, ক্রম নির্ণয় এগুলো সবাই পারো। একটা অন্তরক সমীকরণের এখানে বলে যে কি মাত্রা নির্ণয় করো, ক্রম নির্ণয় করো, এই দুইটা কথা বলে। এগুলো দিয়েই অঙ্ক হচ্ছে ভর্তি বই। এছাড়াও আরও এমনিতে জেনারেলভাবে অঙ্ক করার নিয়ম আছে, মানে সমাধান করো, ওগুলো তো আমি ক্লাসে লাইভ ক্লাসে করাইছি, তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো। এখন আমি যেটা করাবো সেটা আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্রম আর মাত্রা নির্ণয়। যেমন আমাদের কোশ্চেনগুলো করা হবে ঠিক এভাবে যে 11 অধ্যায়ে ক্রম ও মাত্রা নির্ণয় করো, এইরকম কোশ্চেন, হ্যাঁ, নির্ণয় করো। ওকে, তো একটা প্রশ্ন লিখতেছি ঠিক এরকম, দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স কিউব দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, তোমরা এখানে কিউব দিও, এখানেও কিউব, এখানেও কিউব। তোমাদের বইয়ে ফার্স্টে, তাই টেকনিক্যাল বই নিছেন তাদের ফার্স্টে এটা ভুল দেওয়া আছে, তো এটা কারেকশন করে নেবেন। ওয়াই ইজ ইকুয়াল 0, সমীকরণের ক্রম ও মাত্রা কত? মাত্রা কত? তাহলে ক্রম আর কিউবের কত বলছে, মাত্রা কত বলছে। এখন ক্রমটা কি আর মাত্রাটা কি খুবই সিম্পলভাবে একটু বোঝার চেষ্টা করবা। তোমার এখানে যে অন্তরক সমীকরণগুলো দেখতেছো তুমি, এগুলো হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি, যারা কখনো আর কি এগুলো করেননি। কিন্তু যারা অরিজিনালি করছেন এগুলো ভালোভাবে, যারা ভালোভাবে আর কি, আমার এটা ক্লাস মেবি ফ্রি করে দিয়েছিলাম কিনা আমি জানি না, ফ্রি করে যদি দেই তাহলে তো ভালো, দেখে নেবেন। আর যদি ফ্রি করে না দেই, মেবি আমি অতি সংক্ষিপ্তের পার্টটা ফ্রি করে দিয়েছিলাম, ইউটিউবে আছে, বাট সংক্ষিপ্তের পার্টটা পেইড আছে। তো এইটা মূলত সুন্দর করে কিন্তু বুঝাই দিছি যে এটা আসলে কেন সমীকরণ বলা হচ্ছে। তোমরা একটু জেনারেলভাবে চিন্তা করো যে তোমাদের সমীকরণ আসলে কাকে বলা হয়। সমীকরণ ভাই আমরা যে স্বাভাবিকভাবে চিনি, এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, তাই না? এটা কি একটা সমীকরণ? তো এখানে 6ও থাকতে পারে। তো এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা এভাবেই বলতেছি যে এখানে পাওয়ার আছে x এর পাওয়ার 2, আবার x এর পাওয়ার এখানে 3ও থাকতে পারতো, 4ও থাকতে পারতো, মানে কি একের অধিক কি থাকে, পাওয়ার থাকে। ঠিক তেমনই এখানেও কি আছে দেখো, পাওয়ার আছে। কত করে? 3 আছে, এখানে 4 আছে, তাই না? পাওয়ার আছে না? জি ভাই, পাওয়ার তো আছে। তো এখন কথা হচ্ছে আমার যে এই যে পাওয়ারগুলো আছে বা এই যে পাওয়ারগুলো দেখতেছো 3, এইটা দ্বারা আসলে মূলত ডিফারেন্সিয়েশনে কি বোঝায়? এইটা দ্বারা মূলত আমাদের ডিফারেন্সিয়েশনে মিন করে যে এই অন্তরক সমীকরণটাকে এখানে কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, যেটা কিনা আমরা পর্যায়ক্রমিক অন্তরক সমীকরণে পড়ে আসছিলাম। তো এখন তার সেগুলো আর বিস্তারিত হয় বলার সময় নেই এখন, তাই না? সময় আছে? সময় নেই। এখন জাস্ট আমি বলতেছি কি যে এটাকে পর্যায়ক্রমিক অন্তরক সমীকরণে করা হয়েছে 3বার ডিফারেন্সিয়েশন। কতবার? 3বার। দ্যাটস ওয়াই এখানে 3 দেওয়া আছে। এবং এইটার উপরে দেখো পাওয়ার কি আছে, 4 আছে, বাট এইটার উপরে তোমার মনে করতে পারো যে ভাই পাওয়ার মনে 3 আছে, কিন্তু না, এইটার উপরে কিন্তু পাওয়ার মনে মনে একটা 1 আছে। কত আছে? 1 আছে। এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারো ভালো বেশি। এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কয়বার? একবার, কারণ উপরে আছে 1, নিচে আছে কি 1। আর এইটাকে 3বার, কারণ কি উপরে আছে 3, এখানেও আছে 3, আর উপরে পাওয়ার কত আছে 1, আর এইটার পাওয়ার কত আছে 4। ঠিক আছে পার্থক্য? তাহলে ভাই আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যে যেইটার পাওয়ার বেশি হবে, যেইটার পাওয়ার বেশি হবে সেইটার দিকে তোমরা বেশি ফোকাস দিবা, যেটার কি হবে, পাওয়ার বেশি হবে। এখন আমরা বের করব প্রথমে হচ্ছে ক্রমটা। যখন আমরা লিখবো অ্যান্সার ক্রম, তখন এই যে ক্রমের অ্যান্সারটা হবে এখানে দেখো কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, 3বার, তাহলে অ্যান্সার হচ্ছে 3। মাত্রা কি হবে ভাইয়া? মাত্রা তো দেখতেইছো, বললাম ক্রমের উপর নির্ভর করে। তাহলে ক্রম যার বেশি, ক্রমের বেশি, মাত্রা তার, তাহলে মাত্রা আছে 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই শর্টকাট জিনিস। ক্রম এর বেশি, এর উপরে যে মাত্রাটা থাকবে সেটাই হবে তার অ্যান্সার। তাহলে 3, 1 এই অঙ্কটার অ্যান্সার। আর কিছু আশা করি আর তেমন কিছু বোঝানোর মতো এখানে নাই। ঠিক আছে, তারপরে দেখো আরও যদি অন্য ম্যাথ দেই তোমাদের, অন্য ম্যাথগুলো ঠিক একই টাইপের, তোমরা তোমাদের বইয়ে দেখতে পারো। অন্য ম্যাথগুলোতেও বলছি কি ক্রম মাত্রা এগুলো বের করো। তাহলে ওই ম্যাথগুলো কি আছে, একই টাইপের আছে।
একইভাবে ম্যাথগুলোতে বলা আছে ক্রম মাত্রা বের করো। আশা করি তোমার বাসায় যদি আমার এই টেকনিকটা মনে রাখো, এই টেকনিকে কিন্তু বাকি ম্যাথগুলো করতে পারবা। সো ক্রম মাত্রা সংক্রান্ত একটা ম্যাথ ইনশাল্লাহ থাকবে পরীক্ষাতে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে। ক্রম মাত্রা সংক্রান্ত একটা ম্যাথ ইনশাল্লাহ থাকবে পরীক্ষাতে। আচ্ছা, এখন আশা করি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে না। তোমাদের জন্য ফ্যান অফ করে দিয়ে ক্লাস নিতে হয়। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের বাকি যে অধ্যায়গুলো আছে পরবর্তীতে, যেমন 10 অধ্যায় আছে। আমরা 10 অধ্যায়টা করবো না, 10 অধ্যায়টা স্কিপ, কারণ 10 অধ্যায় ভাই একদিনে এভাবে কোনো দিনে পসিবল না। 10 অধ্যায় সূত্রই আছে 32টা। এখন অতগুলো সূত্র আসলে তোমার জীবনে মুখস্থ করবে না। যারা ইচ্ছা আছে পড়াশোনা করার, ভালো কিছু করার ইচ্ছা আছে, ভবিষ্যতে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, তারা ভাই অফার দিছে, অফারে কোর্সটা কিনে ক্লাসগুলো করেন, ভালো লাগবে। আর যারা না করবেন তাদের তো আর কিছু বলার নেই, ঠিক আছে? আপনারা আপনাদের মতোই থাকেন। আপনাদের মতো পাস মার্ক লিখে দিচ্ছি, পাস মার্কের জন্য যতটুকু দরকার ততটুকু আমি পড়াচ্ছি, সমস্যা নেই, পাস করবা। তো আমরা 9 অধ্যায় করব। 9 অধ্যায় হচ্ছে আমাদের আয়তন এবং হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ম্যাথ আছে, ঠিক আছে? আয়তন এবং হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ আছে, এবং এই 9 অধ্যায়ের নামটা দেখবা কোণ ও হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কোণ আর কি মানে কোণক, কোণক আর হচ্ছে গোলকের পৃষ্ঠতল। তাহলে 9 অধ্যায়ে বলা হচ্ছে কোণক সম্পর্কে আর হচ্ছে গোলক সম্পর্কে, ঠিক আছে? সম্পর্কে। তো এই দুটো সম্পর্কে আমাদের কি জানতে হবে? প্রথমে হচ্ছে আমাদের সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? তো সূত্রগুলো কি কি ছিল? গোলকের সূত্র আছে, আবার কোণকের সূত্র আছে। তা আমি আমার সূত্রগুলো আবার লিখে দেবো তোমাদেরকে। ওই সূত্র বেস করে তোমরা হচ্ছে যে অতি সংক্ষিপ্তগুলো আছে সেই অতি সংক্ষিপ্তগুলো নির্দ্বিধায় কিন্তু একদম করতে পারবা। যেমন গোলকের বা কোণকের প্রথমেই যে তোমাদের সূত্রটা আসবে সেটা হলো, মনে করো যে আয়তনের সূত্র। কার সূত্র? আয়তনের সূত্র। যদি এরকমটা থাকে যে কোনো গোলকের আয়তন বলে, 1 নম্বর অধ্যায় 9 গোলকের আয়তন নিয়ে যদি কথা বলে, কাকে নিয়ে? আয়তন কি নিয়ে যদি কথা বলে, তাহলে সেটার সূত্রটা হচ্ছে তোমার ভি। আমরা সবাই জানি যে আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি 4/3 পাই আর কি। তো এই যে সূত্রটা আছে, যদি কেউ এখন এই সূত্রটা মুখস্থ না করে তাকে আর কি বলবো? তাকে তো আর কিছু বলার নেই। সূত্র অবশ্যই মাসবি 1টা 2টা করে আছে প্রত্যেকটা অধ্যায়, বেশি না কিন্তু 1টা 2টা, এই 1টা 2টাই মুখস্থ করতে হবে। আয়তন, ক্ষেত্রফল, আয়তন আর কি ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, এই কয়েকটা সূত্র দিয়ে আসলে ম্যাথগুলো সলভ হয়। তো ম্যাথে বলা আছে কি, 1 নম্বর ম্যাথটা বলে দিচ্ছি, এই ম্যাথটা আসবে ইনশাল্লাহ। তো ম্যাথটা বলা আছে হলো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? 6 কত, ঠিক আছে? তো আমরা কি করব? খুব ইজি, ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, সূত্র জানি। এখন আয়তনের যে সূত্র আছে ভি ইজ ইকুয়াল কি জানি? 4/3 পাই আর কিউব। এখন পাই এর মানটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এখানে কিন্তু পাই এর মানটা হচ্ছে 22 ডিভাইডেড বাই কত? 7। এটা আদর্শ মান, পাই এর মানটা 22 ডিভাইডেড বাই 7, এটা লিখবে অলওয়েজ, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ওই যে 3.1416 দিও না, নাইলে উত্তরে কম বেশি হবে। উত্তরে কি হবে? কম বেশি হবে। তো এখানে ক্যালকুলেশন করবা, তোমাদের সবার সাথে ক্যালকুলেটর আছে। আমি ফার্স্টলি অ্যান্সারটা বলে দিচ্ছি। ফার্স্টলি অ্যান্সারটা হবে তোমার 288 পাই। পাইটাকে তুমি গুণ না করলেও পারো, যদি গুণ করো তাহলে হয়তো একটু বেশি হবে। 288 গুণন হচ্ছে 7/22 বাই হচ্ছে 7, এটা গুণ দিতে পারো, অথবা তুমি যদি চাও এভাবে রাখতে পারো। তবে এভাবে রাখার আমার মনে হয় না দরকার আছে, তুমি এই পাইয়ের মানটাকে গুণ করে দিবা। ক্লিয়ার? তো এই হলো 9 অধ্যায়। 9 অধ্যায়ের আরও যদি ম্যাথের কথা বলি, 9 অধ্যায়ের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ থাকে কিছু। ক্ষেত্রফল বের করতে বলে বা ক্ষেত্রফল দেওয়া থাকে, সেই ক্ষেত্রফল থেকে আমাদের কি করতে হয়? ব্যাসার্ধ বের করতে হয় বা আয়তন বের করতে হয়, এরকম কাহিনী। যেমন মনে করো আমরা যদি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা চিন্তা করি, এরপরে অঙ্কটাতে আমরা যদি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কথা চিন্তা করি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, হ্যাঁ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এই যে 4 পাই আর স্কোয়ারের যে সূত্রটা আছে, এই সূত্রটা মাথায় রাখতে হবে। এবার অঙ্কতে আবার কি বলছে ভাইয়া? অঙ্কতে এবার বলছে 2 নম্বরে, এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে। একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, একটি গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলক
পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে 616 বর্গ সেমি। তো এত বর্গ সেমি দেওয়া আছে, তো এর ব্যাস ও আয়তন কত? ব্যাস ও আয়তন দেখো, তাহলে জাস্ট দিছে কি ক্ষেত্রফল, এখান থেকে বের করতে হবে ব্যাস আর কি বের করতে হবে আয়তন। তোমরা কি এটা পারবা না? এখানে যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে, মিনিমাম ভালো স্টুডেন্ট, সে মনে হয় না যে এগুলো পারবে না। আমার কাছে মনে হয় না যে এখানে যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে, মিনিমাম ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা রাখে, সে আসলে এগুলো না পারার কিছু না। যদি ভাই আপনারা না পারেন এগুলো, তাহলে কি বলবো, আপনাদের অনেক বেসিকের ঘাটতি আছে। দয়া মায়া করে হলেও এই বেসিকগুলো ক্লিয়ার করবেন। যদি আপনারা কোর্সের স্টুডেন্ট হন, আমাদের কোর্সে সুন্দর বেসিকগুলো বলা আছে। বেসিক বলতে কি ভাই, এই সূত্রগুলো সবাই মুখস্থ করে, আমিও মুখস্থ করছি, তোমার অন্যান্য ভালো ভালো মেধাবী ফ্রেন্ডরাও মুখস্থ করছে, সবাই মুখস্থ করছে। এখন আপনি বাকি আছেন মুখস্থ করার। আপনি যদি এই সূত্রগুলো মুখস্থ না করে মাথার চুল টানেন তাহলে তো হবে না। সূত্র মুখস্থ করতে হবে আর এরকম টাইপের হাজার হাজার ম্যাথ সলভ করতে হবে, তাহলেই না আপনি এগুলো ভালোভাবে বুঝবেন। তাছাড়াও আর তো উপায় নেই, আমরা এইভাবেই শিখছি। তো এখানে দেখো একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তো তোমাকে অবশ্যই এখন ক্ষেত্রফলের সূত্রের দিকে তাকাতে হবে। কারণ ক্ষেত্রফল, এই দেখো আমি লিখতেছি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি 4 পাই আর স্কোয়ার। এখন তোমার ক্ষেত্রফলের দেওয়া আছে কত 616, ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল লিখলাম, আর এই যে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখন তুমি কি করবা, এই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল লিখবা 616 ভাগ হচ্ছে 4 পাই, ভাগ দিবা, ভাগ দিয়ে যেটা পাবা সেটাকে কি করবা, আবার রুট করে দিবা। তাহলে রুট করে দিলে কি পাবা, আমি বেশি কিছু করাবো না। দেখো আমার কাজ হচ্ছে তোমাকে পথ দেখানো, বাকি কাজ তোমার সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত। আমি তোমাকে কপি শেখানোর জন্য, কপিরাইট শেখানোর জন্য এখানে আসি নাই। তোমাকে বেসিক দিচ্ছি, বেসিকে কোনো সমস্যা হলে 1000বার কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই যে ভাইয়া বেসিকটা বুঝি নাই বা বেসিক আপনি ভালোভাবে বুঝে যান নাই। কিন্তু একটা অঙ্ক করাই দিচ্ছি একভাবে, আপনাকে আরেকটা অঙ্ক করতে বলছি, আপনি ওটা করতে পারেননি, এটা আপনার সম্পূর্ণ সমস্যা। তো আপনি ভালো করে বেসিক দেখেন, ভালো করে যে ম্যাথগুলো করাচ্ছে ওই ম্যাথগুলো ভালো করে দেখেন, দেখাচ্ছি ট্রাই করেন, ঠিক আছে? কপি করার ট্রাই করেন না, তাহলে এখান থেকে তোমরা আর এর মানটা বের করতে পারবে না। এখন ক্যালকুলেটর চাপ দাও, তারপরে রুট করে দিলেই আর এর মানটা পাবা। আর কি ব্যাস না ব্যাসার্ধ? ভাই আর হচ্ছে ব্যাসার্ধ, বের করতে বলছে কি ব্যাস, তাহলে ব্যাসার্ধর সাথে আমরা 2 জাস্ট গুণ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যায়, অঙ্কটা সলভ হয়ে যায়। আর আয়তন তো বের কর, একটু আগেই শিখাইলাম, এই যে এই ফর্মুলা দিয়ে আয়তন বের করবা। তাহলে আশা করি এটা পারবা। ওকে, নেক্সট এবার চলে যাই আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত একটা থাকবে ইনশাল্লাহ। অষ্টম অধ্যায়েও আমাদের আয়তনের অতি সংক্ষিপ্ত থাকবে বা ক্ষেত্রফল, দুটার একটা। অষ্টম অধ্যায় আছে হলো পিরামিড, নাম কি পিরামিড। তো পিরামিডের আয়তনের সূত্র কি সবাই দেখি কমেন্ট করো, দেখি কি কি জানো। পিরামিডের আয়তনের সূত্র কি সবাই কমেন্ট করা শুরু করেন, বলেন পিরামিডের আয়তনের সূত্রটা কি? পিরামিডের আয়তনের সূত্রটা কি সবাই কমেন্ট করেন, দেখি কে কে জানো তোমরা। পিরামিডের অঙ্ক খুবই সহজ, পিরামিডের অঙ্ক খুবই সহজ, এত সহজ এগুলো যারা ভালো করে করছো আমি জানি না তাদের কাছে আসলে কি মনে হয়, এগুলো তার খুবই সহজ। পিরামিডের যে ক্ষেত্রফল, পিরামিডের ক্ষেত্রফলের কোনো রকমের রুলস রেগুলেশন নেই, বাট আমাদের আয়তনটা বেশি কাজে লাগে। পিরামিডের আয়তন, এর যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল 1/3 AH। এটা অঙ্ক কি বলছে, একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ কি সেন্টিমিটার। ওকে, 50 বর্গ সেন্টিমিটার নাকি? উচ্চতা দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার। বলো এইটা কোনো অঙ্ক হইল? আয়তন কত? আমি এখানে ইংলিশ ব্যবহার করতেছি, হ্যাঁ সময় নাই, বাংলাটা লিখতে ইচ্ছা করে না। আয়তন কত? তো সূত্র কি? সূত্র হচ্ছে লিখবা, আমরা জানি কি জানো, ভি ইকুয়াল 1/3 AH। তাহলে এতে হচ্ছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত 50, তাহলে 1/3 50 15,
এটাকে ক্যালকুলেট করে যা পাবা তাই অ্যান্সার। তাহলে দেখো তোমরা যদি একটা সূত্র মুখস্থ করতে না পারো প্রত্যেকটা অধ্যায়ের, তাহলে তোমাদের কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। অধ্যায় আছে 15টা, সূত্র আছে ধরে নাও যে 15 দুগুণ 30টা। যদিও 10 অধ্যায়ের সূত্র অনেক বেশি, 10 অধ্যায়টা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে ম্যাক্সিমাম বাকি অধ্যায়গুলোতে সূত্র বেশি নাই, সূত্র 2 থেকে 3টা করে সর্বোচ্চ থাকে আর কি, হাইয়েস্ট 3টা করে থাকে। কয়টা? 3টা করে হাইয়েস্ট থাকে, বুঝছো? এই 3টা তো বেশি সূত্র নাই। ক্যালকুলাসে যতগুলো সূত্র পাইছিলেন এখানে তো আসলে অতগুলো সূত্র আসলে পড়তে আমাদের হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 8 অধ্যায় আর পড়তে হবে না? আর কিছু পড়তে হবে না 8 অধ্যায় অতি সংক্ষিপ্তে। সপ্তম অধ্যায় চলেন। সপ্তম অধ্যায় আছে হলো সিলিন্ডার। কি আছে? সিলিন্ডার। সামান্তরিকের ঘনবস্তু আর হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল আয়তন নিয়ে কথা বলে। তো সিলিন্ডারের এই যে ক্ষেত্রফল আয়তন ক্লাস 9-10 থেকে সবাই পড়ে আসতেছেন, সপ্তম অধ্যায়। তো সিলিন্ডার বানান ভুলে গেলাম নাকি? বাবা, সিলিন্ডারের আমার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠ বা সমগ্র তলের ক্ষেত্রফল 2πr r+h। এই যে আরেকটা সূত্র। এগুলো সূত্র হচ্ছে ভাই আপনাদের প্র্যাকটিসের উপর। হ্যাঁ, আবার বারবার বলতেছি, যারা বেশি প্র্যাকটিস করবা তারা বেশি শিখবা, ঠিক আছে? এখানে একটা হুজুরের ডায়লগ মারা যায়, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, একটা সূত্রই, দ্যাটস এনাফ ফর ইউ। তো এইটা সূত্র মনে রাখবা। পাই আর এখানে কি এইচটা মিসিং গেল? 1 মিনিট, একটু সূত্রটা চেকিং করে দেই। 2πr, আচ্ছা তোমাদের বইয়ে দেখবে টেকনিক্যালে আছে, এখানে আরেকটা এইচ লাগাই দিছে। হ্যাঁ, 2πrh, বইয়ে ভুল আছে, ভুলটা সংশোধন করে নিবা, ঠিক আছে? তো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr r+h। আচ্ছা, তাহলে ভাই এটার ম্যাথ কেমন আসবে? ম্যাথ এখানে দেখতেছি না তেমন একটা, এটা সূত্রটাই আসে, এই সূত্রটাই অনেক বেশি আসছে, যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লেখো, ঠিক আছে? সপ্তম অধ্যায়। আর ম্যাথ এখান থেকে আসে না। আর করাবো কিছু? আমি যা বলছি সাই, আর তেমন কিছু করানোর নাই। তবে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত ম্যাথ আসে। তো আমি আজকের ক্লাসটা সংক্ষিপ্তের জন্য নেইনি, আমি আজকের ক্লাসটা তোমাদের মোটামুটি সবগুলো অতি সংক্ষিপ্তগুলো দেখাই দেবো, ঠিক আছে? যতগুলো অতি সংক্ষিপ্ত আছে ইনশাল্লাহ তোমরা এই অতি সংক্ষিপ্তগুলো কমন পাবা, যেগুলো করাচ্ছি। তো আশা করি আর সব তোমাদের অতি সংক্ষিপ্ত পড়ার মতো কিছু নাই। আর সংক্ষিপ্ত রচনামূলক করলে আসলে এই অতি সংক্ষিপ্তগুলো মানে তোমাদের কাছে আর তো কিছু মনে হওয়ার কথা না, কারণ সংক্ষিপ্ত রচনামূলকগুলো তো একই, এগুলো বেস্ট। অতি সংক্ষিপ্ত মানে কি? শর্টকাট, মানে ছোট ম্যাথ। আর সংক্ষিপ্ত মানে কি? একটু বড়। রচনামূলক মানে কি? আরেকটু বড়। সংক্ষিপ্ত রচনামূলকেই একই সূত্রই ব্যবহার করতেছি, আবার অতি সংক্ষিপ্ত একই সূত্র। তাহলে কোনো স্টুডেন্ট যদি সংক্ষিপ্ত রচনামূলক ভালোভাবে শেষ করতে পারে, তার কাছে অতি সংক্ষিপ্ত আসলে কোনো কিছুই না। এবার আসলে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, ইম্পর্টেন্ট অতটাও না অতি সংক্ষিপ্তের জন্য, প্রিজমের অধ্যায়। সবাই প্রিজম দেখেন, ষষ্ঠ অধ্যায়। সবাই একটু প্রিজম বের করার চেষ্টা করেন। প্রিজমের আমরা হচ্ছে 2টা ক্ষেত্রফল দেখব, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। প্রিজম দেখছেন সবাই? প্রিজম যদি কেউ না দেখে থাকো তাহলে পিরামিডের কথা চিন্তা করো। পিরামিড, ওই পিরামিডের মতো হচ্ছে প্রিজমটা। তো পিরামিড কেমন কি আর্ট করি? 3D তো আর্ট করতে পারবো না, তাও ট্রাই করে দেখি হয় কিনা। এই যে এরকমটা, হ্যাঁ, এই হলো তোমার পিরামিড। ধুর, এই হলো তোমার কি পিরামিডটা। তো এই পিরামিডের এই যে দেখো নিচে একটা তল আছে না, এই তলটাকে বলা হয় ভূমি। তো এই ভূমির একটা কি আছে? ক্ষেত্রফল আছে। তো পিরামিডের ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ভূমির 6 অধ্যায় ভূমির ক্ষেত্রফল হচ্ছে তোমার কি দেওয়া আছে দেখি। আচ্ছা দাঁড়াও, ভূমির ক্ষেত্রফলটা তোমার হচ্ছে যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু বলতে কি, আমি যদি এভাবে দিই,
সমবাহু ত্রিভুজের সূত্রটা বসাই দিই, এটাও হবে। আবার যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা বসাই দিই, এটাও হবে। আবার যদি আমি এখানে এরকমটা দিই এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ আমি যদি এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দিই, এটা হবে। কেন ভাই এটা বললেন? কারণ আমার পিরামিডের যে ভূমিটা আছে সেই ভূমিটা সমবাহু ত্রিভুজের মতো হতে পারে, সেটা আমার দেখা যায় যে কি তোমার বিষমবাহু ত্রিভুজের মতো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, রাইট? আবার সেটা পঞ্চভুজও হতে পারে, ষষ্ঠভুজও হতে পারে। তাহলে ভূমির ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি ভাবে আমরা মানে বলতে পারবো না যে কোনটা হবে। আমার কোশ্চিনে যদি বলা থাকে যে সমবাহু, তাহলে সমবাহু সূত্র বসাবো, যদি বিষমবাহু বলে তাহলে বিষমবাহু সূত্র বসাবো। তাহলে আমার এখানে এই ভূমিটার দরকার পড়বে না, আমরা জাস্ট এখানে লিখে দিই যে আয়তন, প্রিজমের আয়তন ভি হচ্ছে তোমার এইচ, আর প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা এইটা একটু মাথায় রাখবা। এখানে হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে 2a, এটা মনে রাখবা। পিএইচ প্লাস হচ্ছে কি টোয়াইস এ। পিএইচতে মূলত বোঝাচ্ছে এই যে পিতে মূলত আমাদের পরিসীমা যেটা আছে সেই পরিসীমাকে নির্দেশ করে, এইচতে উচ্চতা, এতে তো হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এই দুটো সূত্র মাথায় রাখবা, ক্লিয়ার? আচ্ছা, 2020 সালে একটা কোশ্চেন আসছিল ঠিক এরকম যে প্রিজমের আয়তন দেওয়া আছে হলো 128 ঘনমিটার এবং উচ্চতা দেওয়া আছে হলো 400 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল কত? প্রিজমের আঠাশ ঘন সেন্টিমিটার, ও সরি ঘন মিটারে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ঘন মিটার। তারপর বলছে কি এবং উচ্চতা দেওয়া আছে হলো 400 সেন্টিমিটার, এটাতে আবার সেন্টিমিটার লাগেছে, ভালো কথা। এবং বলছে ভূমির ক্ষেত্রফল কত? হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল কত? আচ্ছা, আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, লাগবে কি ভূমির ক্ষেত্র, মানে এর মানটা লাগবে। তাহলে আমরা এই যে সূত্রটা আছে আমরা লিখে ফেলি যে আমরা জানি ধুর এত বড় লিখবো না, আমরা তাও বেশি বড় লিখতে যাচ্ছি। আমরা জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে 8h, তারপরে হচ্ছে এখানে আমরা লিখতে পারি এখন এ ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের ভি এর মান কত? হ্যাঁ, ভি এর মান হচ্ছে 128 কি মিটার, ঘনমিটার, আর এইটা দেওয়া আছে হলো সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারটাকে মিটার করলে কত হবে? 4 না? কারণ আমরা জানি হচ্ছে এখানে লিখে দিই, হ্যাঁ, উচ্চতা যেটা আছে 400 সেন্টিমিটার, এই সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমরা পাবো কয় মিটার? 4 মিটার। এইটাকে এখন ক্যালকুলেটর দিয়ে চাপ দাও, যা পাবা তাই অ্যান্সার। ঠিক আছে, এই দায়িত্বটা অন্ততপক্ষে তোমাদের নিজেদের, ক্যালকুলেটর দিয়ে চাপ দিবা। আর করতে হবে অঙ্ক, আশা করি আর করতে হবে না তেমন কিছু, শুধু এই সূত্র দুইটা মুখস্থ করবা আর এই অঙ্কটা করবা, আর কিছু করতে হবে না। নেক্সট আসো পঞ্চম অধ্যায়, আয়তাকার ঘনবস্তু আয়তন। এইটা থেকে একটা রচনামূলক আসবে, সেটা হলো তোমাদের বাক্সের যে অঙ্কটা করেছিলাম আমি ক্লাসে, সেই বাক্সের অঙ্কটা ইনশাল্লাহ থাকবে। এটা ইউটিউবেও দিছি, ইউটিউব থেকেও দেখতে পারো তোমরা। পঞ্চম অধ্যায় রচনা একটা আসবে, কিন্তু আমি অতি সংক্ষিপ্ত করাচ্ছি, অতি সংক্ষিপ্ত করাই, অতি সংক্ষিপ্তও থাকবে ইনশাল্লাহ একটা। তো পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের ঘনক আর হচ্ছে আয়তাকার ঘনবস্তু। ঘনক আর কি? আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, দেখো একটু, তাহলে আমরা পঞ্চম অধ্যায়টা শেষ করি। তাহলে পঞ্চম অধ্যায় ঘনক আর ঘনবস্তুর কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো একটু দেখো। প্রথমে হচ্ছে যদি, যেহেতু এখানে দুইটা কথা আসতেছে, একটা হচ্ছে ঘনক আর একটা হচ্ছে আয়তাকার বস্তু, হ্যাঁ, এই দুইটা বিষয়। তো দুটার ক্ষেত্রে সূত্র একই কিন্তু, বাট একটু চেঞ্জ হবে শুধু এই ঘনক আর আয়তনের জন্য। ঘনকটা হচ্ছে ঠিক এরকম দেখতে, দেখো এই যে এরকম টাইপের। এইটার
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এটাও 5, এটাও 5, এটাও 5, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সব সমান, কিন্তু আয়তাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে, ভিন্ন হবে। এটাই পার্থক্য। তাহলে আমরা যখন আয়তাকার বস্তুর আয়তন বের করবো, আয়তাকার বস্তুর, কার, আয়তাকার, তাহলে আয়তাকার বস্তুর যখন আমরা আয়তন লিখবো এখানে, তখন তার সূত্রটা হবে ঠিক এরকম, এ বি সি মানে 3টা বাহুর গুণফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কিন্তু ঘনকের যখন আমি আয়তন লিখবো তখন কি হবে, সবগুলোই যেহেতু আমার একই, মানে এইটাও এ, এইটাও এ, এটাও এ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে 3টাকে যখন গুণ করব ঘনকের ক্ষেত্রে তখন কি হবে, ঘনকের ক্ষেত্রে আয়তন তখন হবে এ কিউব, না 3টা বাহুকেই গুণ করলাম। এইটা তো তোমার আলাদা আলাদা এ বি সি, মানে দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, সেই জন্য এ বি সি হয়েছে, এই ক্ষেত্রে এটা হবে। তারপর আমার আয়তের এইটার জন্য আমি একেবারে না হয় লিখে দিই, কর্ণের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এরকম, কর্ণের দৈর্ঘ্যটা খুব ইম্পর্টেন্ট, রুট ওভার এ, রুট ওভার আছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা আছে কর্ণ। আর সমগ্র তলের ক্ষেত্রফল, একেবারে ক্ষেত্রফলটা লিখি, হ্যাঁ, ক্ষেত্রফল দেওয়া আছে হলো 2 ইন্টু এ বি বিসি প্লাস হচ্ছে সি এ বি বিসি আর কি সি এ। তাহলে এ বিসি কি ভাইয়া, এই যে বাহুগুলো, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে, ঘনক, ঘনকের ক্ষেত্রে এখানে কোনো এবিসি নাই, সবগুলোই এ, সবগুলোই যদি এ হয় তাহলে তুমি একটু চিন্তা করো, আয়তনের ক্ষেত্রে তোমার সূত্রটা হবে ঠিক এরকম, এ কিউব, সবগুলো এ গুণন করলে এ কিউব হবে। কর্ণের ক্ষেত্রে সূত্রটা হবে ঠিক এরকম, সূত্র মনে রাখা শর্টকাটগুলো শিখিয়ে দিচ্ছি, দেখো, এর উপর স্কোয়ার আবার এর উপর স্কোয়ার আবার এর উপর স্কোয়ার হবে না, কারণ এখানে এবিসি বলতে কোনো কিছু নেই, সবগুলোই এ। তাহলে 3টা এ কে যোগ করলে 3 এ স্কোয়ার রুট, তাহলে 3-এর উপর রুট দাও আর এর উপরে রুট দাও, তাহলে স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা গেলে এখানে আমাদের পড়ে থাকবে কি, √3 এ। এইটাই হচ্ছে কার মান, আমাদের এইটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যের মান, বুঝছো। এ এ এ, এখানে এ বি সি বলতে কোনো কিছু নাই ঘনকের ক্ষেত্রে, 3টা এ কে যোগ করলে 3 এ স্কোয়ার, রুটটাকে 3-এর উপর, রুটটাকে এ স্কোয়ারের উপর, স্কোয়ার রুট কাটাকাটি √3 এ, এটা হচ্ছে কর্ণের মান। যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করো, ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলটাও ইজি, ক্ষেত্রফলটা হবে 2, এখানে এ ইন্টু এ প্লাস হচ্ছে এ ইন্টু এ প্লাস হচ্ছে এ ইন্টু এ, কারণ এ বি সি সবগুলোই সমান এখানে। তো যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি না যে এখানে 1টা 2টা 3টা, তাহলে কয়টা আছে, 3টা, এবং হচ্ছে এখানে এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার, এখানেও এ আর গুণ করলে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, তাহলে 3টা কি আছে, এ স্কোয়ার আছে, তো 3টা এ স্কোয়ারকে গুণ করলে 6 এ স্কোয়ার, এটাই অ্যান্সার। তো আমরা মূলত দেখলাম যে আয়তাকার ঘনবস্তু এবং ঘনক দুইটাই সেম, বাট শুধু এই সূত্রগুলো একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন তোমরা আশা করি এই যে সূত্রগুলো যদি পড়ো, সূত্রগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের ম্যাথগুলো করতে তেমন একটা খুব বেশি অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছেন যে পিরামিডের তল ত্রিভুজাকৃতির নাকি চতুর্ভুজাকৃতির। শোনেন, শুধু ত্রিভুজ চতুর্ভুজ না, পিরামিডের তল হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যত ভুজ আছে সবগুলো হতে পারে, এতে কোনো বাধা ধরার নিয়ম নেই। ক্লিয়ার? তুমি চাইলে বই খুলে দেখতে পারো তোমার বইয়ের অঙ্কগুলো। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটা ম্যাথ দেখার ট্রাই করতেছি পঞ্চমাধ্যায়, কিন্তু একই, সব ম্যাথ খুবই ইজি। এখানে বলছে যে একটি ঘনকের কর্ণ 3√3 সেন্টিমিটার হলে আয়তন কত। একটি ঘনকের কর্ণ আয়তন কত, এটা কত বলছে, ঠিক আছে। তো এত হলে আয়তন কত। তো দেখো তো, ঘনকের যে আয়তন সেটা লিখে দিছি না, কিউব। তার মানে এখানে আমার এর মানটা নাই, কিন্তু কর্ণের মানটা আছে, তাহলে আমার আবার কর্ণের কাছে যাইতে হবে, এই যে কর্ণ। তাহলে এখন আমরা জানি
কর্ণের দৈর্ঘ্য বা কর্ণের সূত্রটা কি ঘনকের, যে √3 ইন্টু কি a। আবার দেখো এখানে কর্ণের মান দেওয়া আছে কত, 3√3 ইজ ইকুয়াল √3a। বোঝো নাই নাকি, সূত্র লিখছি রে বাপ, এই যে এই ডিরেক্ট এই সূত্রটা লিখছি, √3a লিখছি কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্যের এখানকার মান দেওয়া ছিল 3√3। তাহলে এই যে √3 আর √3 কাটাকাটি, তাহলে এখানে পড়ে থাকলো কার মান, এর মান কত 3। তাহলে এর মান পেয়ে গেছো, তাহলে অতএব আয়তন, তাহলে অতএব লেখো যে আয়তন ইজ ইকুয়াল a কিউব, মানে কি 3 এর উপরে কিউব, 3 এর উপর কিউব মানে 27, এটাই অ্যান্সার। ঠিক আছে, এত কি দিছে, এককটা কিছু দেয় নাই, যদি একক না থাকে তাহলে একক একক লিখে দিবেন, যদি একক না থাকে তাহলে একক লিখবেন ঘন একক, আর যদি একক এরকম দেওয়া থাকে সেন্টিমিটার তাহলে লিখবেন যে ঘন সেন্টিমিটার। শেষ, ইনশাল্লাহ কমন পাবা। এবার আসো 4 নম্বর অধ্যায়, বৃত্তকলা। একটি চাকার ব্যাস 2 মিটার, 15 বার আবেদন করতে কত মিটার যাবে? ওকে, এখানে সূত্র তেমন কিছু পড়তে হবে না, জেনারেলি সূত্র, বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্রটা জানো, পাই আর স্কোয়ার, এই সূত্রটা জানলেই হবে 4 নম্বর অধ্যায়ের জন্য বৃত্তকলা। তো এখানে আমার অতি সংক্ষিপ্তে আমি একটা ম্যাথ দেখতেছি, ছোট্ট ম্যাথ, বাট ঝাল খুব বেশি এটার, মানে এটা হচ্ছে আমাদের রচনামূলক মাঝে মধ্যে দিয়ে দেয়। ম্যাথটাতে বলা আছে কি, যে একটা চাকা এতবার ঘোরে, 6-7 বার ঘোরে মনে করো, তো এটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে। চাকার ব্যাস যদি 5-6 সেন্টিমিটার হয়, তো এই অঙ্কগুলো এখন অনেকে ভয় খায় যে ভাই এটা কেমনে হয়, বা অনেকে বোঝেই না যে এটা ভাই এত কঠিন অঙ্ক কেমনে করব। একটা রাস্তা মনে করো এরকম, এই রাস্তার উপরে তোমার একটা চাকা আছে, যাত্রা শুরু করবে এখান থেকে। তুমি একটু চিন্তা করবা, তোমার কাছে যদি কোনো গোল কিছু থাকে, একটু গোলটা নেও, নেওয়ার পর তুমি ওইটাকে এভাবে ঘুরাবা, মানে এ চাকা, আমি একে এখন প্রেশার ক্রিয়েট করব, তো প্রেশার ক্রিয়েট করলে ঘুরবে, ঘুরে ঘুরে কিছুটা দূরত্ব অতিক্রম করবে। তা আমি চাকাকে একবার ঘুরাবো, কয়বার ঘুরাবো? একবার ঘুরাবো, তাহলে সে আসলে কতটুকু দূরত্ব যাবে সেটা কিন্তু আমি আগে থেকে জানি। কেমনে ভাইয়া? কারণ হচ্ছে চাকাটাকে যখন আমি একবার ঘুরাবো, ভালো করে বোঝো, একবার যখন আমি ঘুরাবো তখন সে কি সামনে যাবে না পিছনে যাবে নাকি ওখানে থাকবে? অবশ্যই সে সামনে যাবে, মানে দূরত্ব অতিক্রম করবে। চাকাটাকে যখন আমি ঘুরাচ্ছি, দ্যাট মিনস এই যে চাকাটা আছে না, এই চাকাটাকে যদি আমি এরকম বাইন্ড করি, এরকম যদি বাইন্ড করি, আমি একবারে মানে গোলাকার আছে না, টেনে যদি এরকম সোজা করি তাহলে এরকম লম্বা হবে না। চাকাটা কি করলাম, গোল আছে, ওই গোলটাকে আমার কাছে তো কোনো কিছু নাই, গোল আছে, গোলটাকে আমি টেনে সোজা করব। যেমন এইটার সাথে তুমি তুলনা করতে পারো, এটা গোল, এই গোলটা কি করব আমি, এই যে গোল আছে না, এই দেখা তো গোল নাকি, গোলটাকে যখন আমি টেনে সোজা করব তখন একটা অনেক বড় রেখা পাচ্ছ না, এই রেখাটার পর্যন্তই দূরত্ব অতিক্রম করে। যখন এই চাকাটা ঘোরে তখন যখন এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই চাকাটার পরিধি যতটুকু ততটুকু দূরত্ব সে অতিক্রম করবে। কয়বার ঘুরলে? একবার ঘুরলে। তাহলে একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 বার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কি আমরা বলতে পারবো না? 5 গুণ তার পরিধি। শেষ অঙ্ক। অঙ্কটাতে বলছে যে একটি চাকার ব্যাস হইতেছে গিয়ে আপনার 2 মিটার হলে 15 বার অতিক্রমণ করবে। এই হলো কোশ্চেনটা আমাদের, ঠিক আছে? তো এখন তোমরাই বলো এখন কি করতে হবে আমাকে? ভাইয়া আপনাকে এখন পরিধি বের করতে হবে। পরিধির সাথে কি করতে হবে ভাইয়া? 15 গুণ করতে হবে। শেষ। তাহলে আমরা অতএব লিখে ফেলি যে চাকার পরিধি 2 পাই আর, তো 2 পাই আর এর মান কত? এখানে দেওয়া আছে ব্যাস নাকি? তো যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসকে তোমার ব্যাসার্ধ করো, তাহলে একে 2 দ্বারা গুণ দাও, তাহলে ডি দেওয়া আছে কত? 2 দ্বারা তো গুণ না, 2 দ্বারা অবশ্য ভাগ। ব্যাস দেওয়া আছে হলো 2, তাহলে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ হচ্ছে আর 1 পাওয়া যায়, তাহলে এখানে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করো, যা পাওয়া তাই অ্যান্সার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় যে আমাদের অ্যান্সারটা আসতেছে
যদি আমি এটাকে পাই হিসাবে রাখি তাহলে আমাদের অ্যান্সারটা এখানকার কি আসবে, 2 পাই আসবে না যদি পাই হিসাবে রাখি। আর যদি 15 বার ঘোরে, মানে পাইয়ের মানটা আমার বের করতে চাচ্ছে এরা, ক্যালকুলেটর নাই তো সেই জন্যে, তো 15 বার যদি ঘোরে, 15 বার ঘুরলে দূরত্ব ইজ ইকুয়াল 2 পাই ইন্টু 15, তাহলে 15 দুগুণা 30 পাই। এই পাইয়ের মানটা জাস্ট গুণ করে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে, এত মিটার। আর কোনো ম্যাথ আমি এখানে দেখতেছি না ইম্পর্টেন্ট। আর যদি ম্যাথ আসে তাহলে আশা করি তোমরা এই যে বৃত্তের যে ভাই আহামরি সূত্র আছে 2 পাই আর পাই আর স্কোয়ার, এই সূত্রটা জানলেই অঙ্কগুলো করতে পারবা। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন পাবেন একটা প্রশ্ন, ইনশাল্লাহ ভালো কোশ্চেন, অনেকবারে আসছে কোশ্চেনটা লিখে দেওয়ার আগে সূত্র লিখে দিতে হবে আমাকে। তো 3 অধ্যায়ে যাই আমরা এবার, 4 অধ্যায় শেষ, 3 অধ্যায়। 3 অধ্যায় কি আছে একটু দেখি। 3 অধ্যায় আছে হলো সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম কি? বহুভুজের ক্ষেত্রফল। এখন সুষম বহুভুজ বলতে কি বোঝায় সেটা কি তোমরা সবাই বলতে পারবা? সুষম বহুভুজ বলতে কি বোঝায়? কেউ যদি বলতে পারো সবাই একটু মানে কমেন্ট করো যে ভাই সুষম বহুভুজ বলতে আমরা জানি। সুষম বহুভুজ বলতে কি বোঝো তোমরা সবাই বলো তো আমাকে একটু। সুষম বহুভুজ বলতে আপনারা কি বোঝেন বলেন আমাকে। সুষম বহুভুজ বলতে কি বোঝো তোমরা সবাই বলো। সুষম বহুভুজ বলতে কি বোঝো? এখানে লেখছো যে সমান বাহু, ভেরি গুড, আমি জানি ভাই। সুষম বাহুর মান সবগুলো বাহুর মান সমান, গুড। যতগুলো বাহু থাকবে সবগুলো সমান। সবাই খালি বাহুগুলোর কথাই বলতেছো, নতুন কিছু বলো। আর তোমরা শেয়ার করছো মাত্র 400 জনের মতো, কেন আর শেয়ার করা যায় না রে? তোমাদের কি থার্ডের কোর্স কি সস্তা মনে হয় নাকি? থার্ডের কোর্সের প্রাইস অনেক বেশি পড়বে, থার্ডের সব ডিপার্টমেন্টে। তোমরা শেয়ার করতেছো না কেন? সবাই শেয়ার করো, বেশি বেশি গ্রুপে শেয়ার করে দাও। তোমরা যারা আসো সবাই শেয়ার করতে থাকো। এত কম শেয়ার করছো, মিনিমাম 500টা শেয়ার হওয়ার কথা। ওকে গুড, এবার নতুন কথা পাইছি। সকল কোণই সমান হবে, সকল বাহু সমান প্লাস হচ্ছে কোণ সমান, দুটোই সমান, ঠিক আছে? বাহু সমান হবে, কোণ সমান হবে, ঠিক আছে? এইটা হলো আমার কার বৈশিষ্ট্য? সুষম আমার বহুভুজের বৈশিষ্ট্য। এখন বহুভুজ নামটা কেন? 4-এর অধিক যখন হবে, মানে চতুর্ভুজ যখনই পার করে ফেলবে তখনই সেটাকে নাম দেওয়া হয় সুষম বহুভুজ, মানে অধিক। পঞ্চভুজ হয়, ষষ্ঠভুজ হয়, সপ্তম ভুজ হয়, অষ্টম ভুজ হয়, 12 ভুজ হয়, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের ভুজ হয়। তার মাঝে থেকে আমাদের বইয়ে আসলে বেশি পড়তে হয় হলো 6 আর হচ্ছে 8, মানে ষষ্ঠভুজ আর হচ্ছে কি ভুজ? অষ্টভুজ। তো ষষ্ঠভুজের সূত্রটা একটু মাথায় রাখতে হবে ক্ষেত্রফলের জন্য, শুধু ক্ষেত্রফলের জন্য সূত্র মনে রাখতে হবে, আয়তন মাত্র মনে রাখার দরকার নেই। 3√3 ডিভাইডেড বাই 2, এইটা a স্কোয়ার, এটা মনে রাখবা। আর তোমার অষ্টভুজের যে সূত্রটা আছে সেটা একটু মনে রাখবা। এটা 6 আর এটা হচ্ছে 8, অষ্টভুজের ক্ষেত্রফল 2a স্কোয়ার 1 প্লাস √3, সরি √2, এই দুটো সূত্র শুধু মুখস্থ করা শুরু করে দাও এখনই। আর বেশি ইম্পর্টেন্ট এইটা, আমার সম্ভাবনা হচ্ছে এইটাতে 100% আসবে। অঙ্কটা দেখো, এরকম অঙ্ক আসবে, সবাই অঙ্কটা ভালো করে করবা, 2 মার্কের অঙ্ক কিন্তু। হ্যাঁ, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3, বর্গ সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? ওকে, তাহলে কি করবা? খুব ইজি ভাইয়া, ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল ইজ ইকুয়াল 3√3 ডিভাইডেড বাই 2a স্কোয়ার।
তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে হলো 60√3 ইজ ইকুয়াল 3√3/2a²। দেখো নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তাহলে আমাদের এখানে কাটাকাটি কি যায়, কাটাকাটি যায় হচ্ছে 3 কাটাকাটি গেল। তাহলে আমার পড়ে থাকলো এখানে 3/2 আর এখানে পড়ে থাকলো কি শুধু 60। তাহলে এর পরের লাইনটা হবে ঠিক এরকম যে এই 60-র সাথে এই যে 2টা কি হবে, গুণ হবে না, কারণ 2টা এখানে আছে ভাগাকারে। তাহলে 60-র সাথে 2 গুণ করলে হয় 120 আর এখানে থাকবে 3a²। নাকি বোঝেন নাই সহজ জিনিসটা? দেখেন √3 কাটা, এই 2টা এখানে এসে গুণ হবে 60-র সাথে, তাহলে 60 আর 2 গুণ করলে হয় 120 আর এখানে পড়ে থাকবে 3a²। 120কে আবার 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 × 4 = 12 মানে 40। তাহলে এর মানটা হচ্ছে এইটা। 40টাকে চাইলে ভাঙাইতে পারো বা এভাবে রাখলেও অ্যান্সার ঠিক হবে। আশা করি আপনাদের আর কোনো ম্যাথ করে দিতে হবে না, এই ম্যাথটা বেশি করবো ভালো করে, আর সূত্র দুটো মনে রাখবা। 3য় অধ্যায় শেষ, অতি সংক্ষিপ্ত। শেয়ার বেশি করে করো রে, শেয়ার দেখি 400টা কি হইলো, যে 400টা হয়ে গেছে 500টা করে দাও, সবাই শেয়ার করা শুরু করে দাও। শেয়ার যে করবে সেই তো ফ্রি পাবে। আজকে তো তোমাদের ছোট ভাইরা যে বিজয় গ্রহণ করলো তাদেরটা দেখে তো তোমাদের আগ্রহ হওয়া উচিত যে ভাই আমরাও এককে শেয়ার করব, কিন্তু তোমাদের মাঝে উৎসাহ কম কেন এত? নাকি ম্যাথ 3 বইটা খুব ইজি? তাহলে কোন বইটা কঠিন বলো? ম্যাথ 3 বইটা সহজ যদি হয় তাহলে বইটা কঠিন কোনটা? তো এখন কথা হচ্ছে 2য় অধ্যায়ে যাব আমরা। 2য় অধ্যায় তো জানো এখানে 2টা পার্ট আছে 2য় অধ্যায়ের, একটা হচ্ছে খপাট আর একটা হচ্ছে কপাট। খপাটে মূলত রম্বস টম্বস নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো আদৌ আসলে আমাদের অতি সংক্ষিপ্তে খুব একটা আসে না। মানে খপাটটা হলো মূলত রচনার জন্য, কপাটটা হলো মূলত আমাদের অতি সংক্ষিপ্তের জন্য আর সংক্ষিপ্তের জন্য। বুঝছো? এগুলো অনেকে বোঝো না বা জানো না, আন্দাজে অঙ্ক করো, ঠিক আছে? তবে সবসময় মাথায় রাখবা কপাটটা হচ্ছে 2 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত, খপাটটা মূলত রচনা। তবে খপাটের যে আমাদের অতি সংক্ষিপ্তগুলো আসে ঠিক এরকম যে কর্ণের আসলে 2টা রম্বসের মনে করো 2টা অর্ধকর্ণের মান দেওয়া থাকে, ঠিক আছে? কার মান দেওয়া থাকে? 2টা অর্ধকর্ণের মান দেওয়া থাকে। এখন 2টা যদি অর্ধকর্ণের মান দেওয়া থাকে তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্যের মান কত, ঠিক আছে? এরকম সূত্র থাকে। তো এগুলোর হচ্ছে তোমার ম্যাথ আছে আর এটার একটা সূত্র আছে, ঠিক আছে? যে যদি কখনো তোমাকে এরকম কর্ণের মান দেওয়া থাকে যে অর্ধকর্ণের মান দেওয়া আছে এত, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে যদি বাহু মানে এরকমটা বলতেছি যে 2য় অধ্যায়ে তোমার রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে, এরকম ম্যাথ আসবে 2য় অধ্যায়। কিরকম ম্যাথ? যে রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে। তো রম্বসের বাহুর দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা সূত্রটা হচ্ছে তোমার √, অর্ধকর্ণদ্বয়ের উপর স্কোয়ার। কার উপর স্কোয়ার? অর্ধকর্ণদ্বয়ের উপর স্কোয়ার। আমি এটাকে AB দ্বারা চিহ্নিত করতে পারি, A² প্লাস হচ্ছে B²। তো অর্ধকর্ণদ্বয়ের উপর যখন স্কোয়ার দিবা তখনই তুমি কি পাবা? বাহুর মানটা পেয়ে যাবা। যেমন মনে করো যে এখানে তোমার অঙ্কটাতে বলা আছে কি যে একটি রম্বসের অর্ধকর্ণদ্বয় যথাক্রমে যথাক্রমে 3 ও 4 হলে বাহুর দৈর্ঘ্য কত? এইটা তো সুন্দর করে লিখবা, বাহুর দৈর্ঘ্য √, অর্ধকর্ণের দ্বয়ের উপর স্কোয়ার। এটাকে ক্যালকুলেটর দিয়ে চাপ দাও, যা পাবা সেটাই হবে তোমার অঙ্কটির অ্যান্সার। এতটুকুই, খ পার্ট থেকে তেমন কিছু আসে না, তবে ক পার্ট থেকে বেশি আসে। তো ক পার্টের কিছু ম্যাথ দেখাই 2য় অধ্যায়ের। ভাই 8ম অধ্যায়ের রচনামূলকের সাজেশন এর 1 নাম্বারটা একটু বুঝাই দেন। ওকে, দেখি 1 নম্বরে কি আছে রচনামূলকের। 1 নাম্বারটা তো আমি বলেই দিয়েছিলাম সাজেশনে যে ওটা হচ্ছে সংক্ষিপ্তের 1 নাম্বার মতো, মানে সংক্ষিপ্তের প্রথমটা যেটা আছে সেটার মতো। দেখি কই 8ম অধ্যায়। আপনি বলছেন যে 8ম অধ্যায়ে রচনামূলকের সাজেশন রচনা 1 নাম্বারটা বুঝাই দেন। 1 নম্বরে আছে একটি সমপিরামিডের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত। মানে একটা পিরামিড একটা বর্গাকার ভূমির উপর অবস্থিত, মানে কি পিরামিডটা একটা ভূমির উপর অবস্থিত, যে ভূমিটার বর্গাকৃতির, তাহলে ক্ষেত্রফল কি হবে?
বর্গাকৃতির সূত্র মেনটেন করবে এবং উচ্চতা দেওয়া আছে 12, তাহলে পিরামিডের আয়তন কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত। এটা কোন ধরনের তাহলে কথা হইলো, সবই তো দেওয়া আছে। আপনাকে কি করতে হবে দেখেন, পিরামিডের তো পার করে আসছি, পিরামিডের আয়তন বের করতে বলছে। আয়তনের সূত্র কি, এইচ ছিল নাকি, এইচ ছিল। সমগ্র তলের ক্ষেত্রফল ছিল কি, ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে মনে করো পি এইচ টোয়াইস এ মনে হয়েছিল, পি এইচ টোয়াইস এ। তো এখানে তুমি এর ভ্যালুটা তো এখান থেকে এমনিতে বের করতে পারবা যে তোমার হচ্ছে এখানে হলো 10 দেওয়া আছে হলো বাহু বিশিষ্ট কার, বর্গাকার। এই যে তোমার পিরামিডটা যার উপর অবস্থান করতেছে, যেটার উপর অবস্থান করতেছে সেটা হচ্ছে একটা বর্গ, এরকম বর্গ হবে, বুঝছো, ধুর ব্যাকা হয়ে গেল, এরকম কি হবে, একটা বর্গ হবে। তো এই বর্গটার উপরে হচ্ছে অবস্থিত, তাহলে এই বর্গটার বাহুগুলোর মান দেওয়া আছে কত করে, 10 করে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্রটা তুমি কি জানো, বর্গের সূত্র কি, বর্গের সূত্র হচ্ছে ভাই 10-এর উপর স্কোয়ার দিতে হবে, তাই 10-এর উপর স্কোয়ার দিবা। উচ্চতা দেওয়া আছে হলো কত, উচ্চতা দেওয়া আছে হলো 12, তাহলে 10-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 10-এর উপর দিলে স্কোয়ার দিলে হচ্ছে তোমার 100, 100কে তুমি হচ্ছে 12 দ্বারা গুণ করবা, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে এখান থেকে পিরামিডের আয়তনটা পাবা। ক্লিয়ার? নিউটন দাস বুঝতে পারছেন আপনি? পিরামিডের আয়তন 1/3 গুণ দিবা, ঠিক আছে। তাই তোমার এখানে আসতেছে 100, এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে 3 4 12, তাহলে 100 আর 4 গুণ করলে হয় কত, 400। তোমার বইয়ে দেখো 400 অ্যান্সার আছে, ঠিক আছে। এটাতে আর কি বুঝাবো নিউটন, বলো নিউটন, দ্রুত কথা বলো। তাহলে এটাতে বোঝানোর মতো কিছু আছে বলেন, আপনি বলেন, এটাতে কি বোঝানোর মতো কিছু আছে? পিরামিডে তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা সূত্রটা আরেকবার একটু যাচাই করে নেই। তোমাদের কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখে দিয়েছিলাম? মেবি লিখে দেই না, এটা তো অন্যটা সূত্র লিখে দিলাম। তোমাদের যদি পিরামিডের সমগ্র তলের কথা বলে তাহলে তোমরা হচ্ছে এই সূত্রটা বসাবা। আমি একটু লিখে দিচ্ছি, 1 মিনিট। হয়তো নিউটন দাস আপনি ওইটা বুঝতে পারেননি যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলটা আপনি কি দিবেন। দেখেন আপনাদের বই যদি থাকে, আপনারা বইয়ে হচ্ছে বইটা বের করতে পারেন। আপনাদের বইয়ে হচ্ছে যদি টেকনিক্যাল বই থাকে, টেকনিক্যাল বইয়ের নিচে দেখবে লেখা আছে যে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল এস ইকুয়াল লেখা আছে এরকম, এস ইকুয়াল এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এ প্লাস নিউটন, তুমি এই সূত্রটা ব্যবহার করবা, পিএস, ঠিক আছে। এই সূত্রটা তুমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা সমগ্র তলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে এর মানটা তো আমরা বের করলাম 400, পরিসীমাটা বের করবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে এস এর মানটা বের করবা। আচ্ছা, এখানে বলে দেওয়া ভালো যে এসটা কি, এসটা হচ্ছে আমাদের হেলানো তলের উচ্চতা। হেলানো তলে কি উচ্চতা, এখানে এসটা হচ্ছে আমাদের হেলানো তলের উচ্চতা। হেলানো তলের উচ্চতা বের করার সূত্র কি, হেলানো তলের উচ্চতা বের করার সূত্র কিন্তু তোমাদের আমি ক্লাসে লিখে দিয়েছিলাম। হেলানো তলের উচ্চতা বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তোমার তো রচনামূলক এইটা না করলেও আমি তো হয়তো সংক্ষিপ্ত এটার মতো করাই দিছিলাম। সংক্ষিপ্ত হচ্ছে তোমার 1 নাম্বারটা করাইছিলাম, মেবি 2 নাম্বারটা করাইছিলাম। রচনামূলকও তো এইটা করাই দেওয়ার কথা ছিল, আর এটা করাই নেই বিকজ এটা তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না। 2018 সালে আসছিল রেফার্ড পরীক্ষায়, 2017 সালে আসছিল রেফার্ড পরীক্ষায়, 2013 সালে আসছিল রেফার্ড পরীক্ষায়, 2093 সাল আর 2089 সালে আসছিল। তা আমি এটা করার মানে কোনো প্রয়োজন দেখি না তোমাদের, আসলে এটা খামোখা বেকার করে লাভ নেই, যেমন এটা আসবে না। যদি রেফার্ড খাওয়ার চিন্তা ভাবনা করা থাকেন তাহলে এটা আসবে আর কি, মানে রেফার্ড পরীক্ষা আসে তো। যাই হোক, আমরা যেখানে ছিলাম দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। আমি যেটা করাবো না, মানে আমার ক্লাস তো আমি আগেও বললাম যে আমার ক্লাস যারা দেখছো তারা ভালো রেজাল্ট করবা, আর যারা ক্লাস ফাঁকি দিয়ে আসছেন, যারা সাজেশনের অপেক্ষায় ছিলেন, সাজেশন দেখেও হচ্ছে আপনারা অতটাও বেনিফিট হবেন না। কারণ আমি ক্লাসে যত কথা বলছি, তোমাদেরকে যত উপদেশ দিছি, সেটা কি সাজেশনের মানে ওই আধা ঘন্টা কি বলা সম্ভব? আমার সম্ভব না। সেই জন্য তোমাদেরকে অবশ্যই আমার ক্লাসগুলো ভালো করে করতে হবে। যাই হোক, তো আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক পার্টে দেখি কয়েকটা অতি সংক্ষিপ্ত। এগুলো আশা করি তোমরা সবাই পারো,
আমাকে আসলে তেমন বলতে হবে না। যেমন মনে করো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ঠিক আছে, এরকম কিছু দেওয়া আছে ছোটোখাটো ম্যাথ। ক্লিয়ার ভাই? আমি সবসময় আপনার ক্লাসগুলো দেখি, হ্যাঁ ক্লাসগুলো দেখো, আমি ক্লাসে যা করাইছি নিউটন ওগুলোই করবা, আর কিছু করতে হবে না এক্সট্রা হবে। সাজেশনও যদি দু একটা বেশি দেই, সাজেশন মানে দু একটা বেশি দেবই, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমি ক্লাসে যা করাইছি ওটার বাইরে করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে একটা ম্যাথ এরকম দেখো, এটা 2020 সালে আসছিল। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 10√2 হলে সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? এখন বলুন তো বর্গের কর্ণের সূত্রটা কি? বর্গের কর্ণ সূত্রটা হচ্ছে ভাইয়া √2a। তাহলে √2a যদি সূত্রটা জানা থাকে আপনাদের, তাহলে এটা করতে আপনাদের তেমন কিছুই মানে হবে না আর কি, কোনো ব্যাপারে না। এটা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ভাই √2a। এখন এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে হলো আমার 10√2, তাহলে এখানেও √2, এখানেও √2 কাটা, তাহলে আমার এর মান 10 সেন্টিমিটার। তাহলে এর মান পাইছে, অতএব বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে এর উপর স্কোয়ার, তাহলে বাহুর উপর স্কোয়ার মানে হচ্ছে 10-এর উপর স্কোয়ার, 100 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো আপনাদের ম্যাথ দ্বিতীয় অধ্যায়ের। তো বলেন, এখন লাস্ট পর্যায়ে চলে আসছি। লাস্ট পর্যায়ে যে ম্যাথগুলো দেখতেছো, এই ম্যাথগুলো আশা করি তেমন আপনাদের মনে হয় না আর করে দিতে হবে, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আশা করি আপনাদের করে দিতে হবে না, আশা করি আপনারা এই ম্যাথগুলো করতে পারবেন। এক অধ্যায়েও ম্যাথ খুবই ইজি, এগুলো আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে? এবং মেবি প্রথমদের ভিডিও লেকচারটা ফ্রি করে দিয়েছিলাম, তোমরা ফ্রি লেকচারটা ইউটিউব থেকে দেখে নাও। প্রথমদের ফুল লেকচারটাই ফ্রি করে দেওয়া ছিল, প্রথম দ্বিতীয় অধ্যায়ের মনে কিছু পাঠ করা ছিল আর কি। তো প্রথমদের লেকচারটা তোমরা দেখতে পারো, তাই প্রথমদের আর টাচ করতেছি না। তো এখন তোমাদের শুধু এতটুকুই উপদেশ দেই, যারা এখানে আর কি ক্লাস করতেছেন, নতুন কেউ কি আসো, মানে ফার্স্ট টাইম ক্লাস করতেছে এমন কেউ আসো যে ভাই একদম নতুন ক্লাস করতেছেন? যদি নতুন কেউ ক্লাস করে থাকেন তাহলে কমেন্ট করেন যে ভাই আমি নতুন ক্লাস করতেছি। হ্যাঁ, আমি একটু বসি, অনেকক্ষণ ধরে এই কথা বলতেছি, একটু বসি। নতুন কেউ থাকলে কমেন্ট করো। নাকি সবাই হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট? তানভীর রাফি, ওকে। সো এখানে দেখতেছি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের স্টুডেন্ট এখানে যারা ক্লাস করতেছে, সো সবাই আমাদের স্টুডেন্ট। সো যাই হোক, আপনারা তো আপনাদের কোর্সে আসেনি, আপনাদের লাস্ট যে কথাটা বলবো, উদ্দেশ্যটা দেব, সেটা হচ্ছে দিন শেষে কিন্তু আপনাদের পরীক্ষার যখন হলে যাইতে হবে, পরীক্ষার হলে তো আর আমি যাব না, পরীক্ষার হলে যাবা কি? পরীক্ষার হলে যাবা হচ্ছে তোমরা নিজেরাই, তাই না? তো যখন নিজেরাই যাবা তখন তো নিজেদেরকেই সম্বল করে যাইতে হবে, তাই না? আমি তো আর কিছু করতে পারবো না। আমার যতটুকু দায়িত্ব সেটা হচ্ছে তোমাদেরকে সঠিকভাবে প্রত্যেকটা অধ্যায় টপিকগুলো বুঝিয়ে দেওয়া বা শর্টকাট ফর্মটা শিখিয়ে দেওয়া। ম্যাথমেটিক্স 3 শর্টকাট ফর্মটা হচ্ছে খুব ইজিলি প্লাস তুলতে পারবা, সেটা হচ্ছে জাস্ট তুমি সূত্র মনে রাখবা। অঙ্ক তো এটা অটোমেটিকলি হয়ে যায় যদি কেউ সূত্র মনে রাখে আর কয়েকটা অঙ্ক করে। দেখো এই যে অধ্যায়গুলো এতক্ষণ ধরে করাচ্ছি না, তোমার 1 থেকে শুরু করে ম্যাক্সিমাম 9 অধ্যায় যেগুলো আছে, এই 9 অধ্যায়ের অঙ্কগুলো প্রায় সেম কেন দেখো, আমাকে বলতেছে আয়তন বের করো, আমাকে বলতেছে ক্ষেত্রফল বের করো, আমাকে বলতেছে বাহুর দৈর্ঘ্য বের করো, আমাকে বলতেছে কর্ণের দৈর্ঘ্য বের করো। এই 4টা কোশ্চেন বারবার আমাকে করা হচ্ছে। তো এই 4টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আছে। তাহলে 4টা কোশ্চেনের যদি থাকে, আমরা কোশ্চেনগুলো সলভ করতেছি, প্রথম অধ্যায়ের মধ্যে করো এই 4টা কোশ্চেন সলভ করলাম, বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন বের করলাম। এগুলো বের করলাম কিভাবে?
ভাই আমরা এই চারটা বের করার জন্য দেখলাম যে প্রথম অধ্যায় আছে ত্রিভুজ, ত্রিভুজের বিভিন্ন ধরনের সূত্র পড়ছি আমরা, ত্রিভুজের আয়তনের সূত্র পড়ছি, ক্ষেত্রফলের সূত্র পড়ছি। এই সূত্রগুলো পড়ার ফলে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারছি। তারপরে দেখা যায় আবার যখন তুমি দ্বিতীয় অধ্যায়ে যাবে, দ্বিতীয় অধ্যায়ে সেম কথা বলা হচ্ছে বা সেম কোশ্চিনে করা হচ্ছে, তখন তুমি কি করতেছো, দ্বিতীয় অধ্যায়ের জন্য বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র, এগুলো পড়তেছো। তাহলে সূত্রগুলোই শুধু চেঞ্জ হচ্ছে, কিন্তু অঙ্ক তো একই, অঙ্ক একই, নিয়ম একই। মাথায় রাখো, সূত্রটা ভালো করে পড়ো, অঙ্ক জাস্ট কয়েকটা করো প্র্যাকটিস, তাহলেই হয়ে যাবে। তবে সূত্র পরীক্ষা হলে গিয়ে ভোলা যাবে না, সূত্র যদি ভুলে যাও তাহলে কিন্তু অঙ্ক মাথার মধ্যে গোলমাল করে ফেলবা। সেই জন্য সূত্র বেশি করে পড়বা, ঠিক আছে? সূত্রতে বেশি করে কি দাও, ফোকাস দাও। তো যাই হোক, আপনারা শেয়ার কতজন করছেন জানি না, শেয়ার কে কতগুলো করছো, এখন এই শেয়ারেই আপনাদের গণনা করা হবে। আপনাদের এই শেয়ারের মাঝে হচ্ছে এখনও সময় আছে, কিন্তু এখনও সময় আছে। যারা এই লাইভ চলাকালীন অবস্থায় শেয়ার করতে চাও শেয়ার করতে পারো, যারা সবচেয়ে বেশি শেয়ার করতেছো তারা ইনশাল্লাহ ফ্রি পাবা। স্ট্রাকচারাল মেকানিক্স ক্লাসটা মেবি কাল থেকে হবে আপনাদের। স্ট্রাকচারাল মেকানিক্সের তো বেশি অধ্যায় বাকি নেই, তোমাদের হচ্ছে 6 অধ্যায় পর্যন্ত হয়ে গেছে, 6 অধ্যায় রেকর্ড ক্লাসটা করে নেবা। আর 7 অধ্যায় বাকি আছে, 8 অধ্যায়, 9 অধ্যায়, 7, 8, 9, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যে কথাগুলো বললাম সেই কথাগুলো হচ্ছে সর্বদাই মনে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে এইটাই পর্যন্ত ক্লাস রাখতেছি। আপনাদের হচ্ছে রচনামূলক কিংবা হচ্ছে অতি সংক্ষিপ্ত যেটা, সেটা আসলে আর করাচ্ছি না। রচনামূলক এবং অতি সংক্ষিপ্তর ক্লাসটা আপনারা দেখে নিতে পারবেন আমাদের কোর্সগুলোতে করে, ঠিক আছে? রচনামূলক এবং অতি সংক্ষিপ্তগুলো পেয়ে যাবেন। আর বেশি করে যদি ভালো রেজাল্ট অবশ্যই করতে চাও তাহলে অবশ্যই ক্যালকুলাসটা ভালো করে পড়তে হবে, কারণ ক্যালকুলাস থেকে গত 2 বছর থেকে ভালো কোশ্চেন আসতেছে। রচনামূলক, অতি সংক্ষিপ্ত সব ধরনের কোশ্চেন ক্যালকুলাস থেকে করা হচ্ছে। তো যদি ভালো রেজাল্ট করতে চাও, পাস করতে পারবে, সমস্যা নেই। তুমি যদি 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত শুধু পড়ো তবুও পাস হবে, সমস্যা নেই। বাট ক্যালকুলাস যদি না পড়ো তাহলে প্লাস কোনোদিন হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টিভাবে লিখে দিলাম। ক্যালকুলাস না পড়া ছাড়া প্লাস তুমি ম্যাথমেটিক্স দিতে পাবা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কারো কোনো যদি মতামত থাকে বলতে পারো লাস্ট। কারো কোনো কথা থাকলে বলতে পারো লাস্ট, আমি ক্লাসটা এখন শেষ করে দেবো। কিন্তু কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। নতুন কেউ যদি কোনো কোশ্চিন করতে চাও কোশ্চিন করতে পারো। জি না, এতক্ষণ ক্লাস নেওয়ার পর গানে আর মনোবিশ নাই। তুমি আসো তানভীর, তানভীর তো মেবি গিটার বাজাতে পারেন, সো আপনি গিটার নিয়ে আসেন, আপনি গান বলিয়েন। আপনাকে দেখছিলাম আমি নভেম্বর অনুষ্ঠানে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।